আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, কেমন আছেন সবাই? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর পূর্বে আর আয়শাপুরীর গল্প আসবে না তা কি হয়? নতুন বছরের প্রথম দুইটা গল্প আয়শাপুরীর হবে। আয়শাপুরীকে নিয়ে বড় একটা গল্প লেখার কাজ চলছে। বড় গল্পটা এই গল্পের পরে আসবে। আজ দুইটা গল্প থাকবে, একটা আয়শাপুরীর আর একটা অন্য। আশা করি আয়শাপুরীর গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে প্রথমেই শুরু করছি আয়শাপুরীর কালো জাদুর একটা গল্প। কনকনে শীতের রাত, ঘড়িতে তখন রাত 2টা কি 3টা হবে। এরকম একটা সময় হঠাৎ করে ঘুম ভেঙে গেল নাহিদের ঘুম ভেঙে যাওয়ায় ও চোখ খুলে নিজেকে দেখতে পেলেন এক অজানা জায়গায় একটা গাছের ডালে শুয়ে আছে। নিজেকে গাছের ডালে শুয়ে থাকতে দেখে নাহিদ অবাক হয়ে এদিক সেদিক তাকিয়ে বলে উঠলেন, আরে আমি এখানে কেন? এটা কোন জায়গা? আমি তো আমার ঘরে শুয়েছিলাম, আমি এখানে আসলাম কিভাবে? এই ভেবে গাছ থেকে নেমে নাহিদ বললেন, মা বাবা তোমরা কোথায়? আমি এখানে কেন? কেউ কি আছেন এখানে? কেউ শুনছেন কি? কিন্তু নাহিদের কথায় কেউ কোনো সাড়া দিচ্ছেন না। এমন সময় চাঁদের আলোতে নাহিদ একদিকে চিৎকার করতে করতে হাঁটতে লাগলেন। ও যে কোন দিকে যাচ্ছে সেটাও জানে না। তো নাহিদ এভাবে হাঁটতে হাঁটতে এক সময় এক জায়গায় দেখেন একজন মানুষ চাদর মুড়ি দিয়ে বসে আছেন। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল চাদর মুড়িয়ে বসে আছে কেউ। ওনাকে দেখে সাহস করে নাহিদ বলেন, এই যে ভাই শুনুন, এটা কোন জায়গা, আমি কোথায়? কিন্তু নাহিদের কথায় উনি কোনো কথা বলেন না, চুপ করে থাকেন। তখন আবারও নাহিদ বলেন, ভাই কথা বলুন, এটা কোন জায়গা? আর আপনি বা এখানে এই গাছের নিচে বসে আছেন কেন? কে আপনি বলুন? নাহিদের কথায় চাদরে ঢাকা সেই লোকটা বললেন, আমি তোর আত্মা। এই বলে চাদরে মোড়ানো লোকটা তার মুখ থেকে চাদর সরালে নাহিদ অবাক হয়ে যান, কারণ চাদরের ভেতরে থাকা সেই ব্যক্তি হুবহু তার মতো। এটা কিভাবে হতে পারে? এ কি একরকম দেখতে কেউ কিভাবে সামনে দাঁড়িয়ে থাকে? নিজের মতো হুবহু কাউকে দেখে নাহিদের শরীর কাঁপতে থাকে ভয়। এদিকে তখন নাহিদের সামনে থাকা সে অবয়বটা ভয়ঙ্কর এক রূপ নিয়ে নাহিদকে বলে, আমি আসছি তোর জীবন নিতে, তুই বাঁচবি না, আমি তোকে নিয়ে যাব। এই বলে সে অবয়বটা ভয়ঙ্কর এক হাসি দেন। সে অবয়বের ভয়ঙ্কর হাসি দেখে নাহিদ সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন। নাহিদের যখন জ্ঞান ফেরে তখনও দেখেন ও নিজের বিছানায় শুয়ে আছে, ওর পাশে ওর মা বাবা বসা। নাহিদের জ্ঞান ফিরলে ওর মা বাবা বলেন, বাবা নাহিদ, বাবা কি হচ্ছে তোর? তুই আমাদের বাড়ির পেছনের পুকুর পাড়ে জ্ঞান হারিয়ে পড়েছিলি কেন? তুই ওখানে গেলি কিভাবে? মা বাবার কথায় নাহিদ অবাক হয়ে বললেন, আমি তো পুকুর পাড়ে যাইনি বাবা, জানি না কি হলো, আমার ঘুম ভেঙে গেল, আমি দেখলাম আমি এক অজানা জায়গায়। এই বলে নাহিদ সব ঘটনা খুলে বললেন ওর মা বাবাকে। সব ঘটনা শুনে নাহিদের বাবা মা অবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? তুই তো সামনে তোর মতো মানুষ দেখলি কিভাবে? এই বলে নাহিদের বাবা মা নাহিদকে গ্রামের একজন হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করে নিয়ে আসলেন। নাহিদকে ঝাড়ফুঁক দেয়ায় নাহিদ মনে করলেন আর হয়তো কিছু হবে না বা ঘটবে না। কিন্তু না, সেদিন রাত থেকে নাহিদের সাথে ভয়ের ঘটনা বেড়ে গেল। নাহিদ ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন। শুধু স্বপ্ন না, বাস্তবে ও ভয় পেতে লাগলেন। নাহিদ দেখেন একটা ভয়ঙ্কর দেখতে জিন নাহিদের কাছে আসে আর নাহিদকে বলেন, কিরে যাবি আমার সাথে? যাবি? তোকে আমি নিয়ে যাব, তার আগে তোকে পাগল করব। সে ভয়ঙ্কর জিনটা এরকম কথায় নাহিদ চিৎকার দিলে সেই জিনটা চলে যায়। এরকম ঘটনা নাহিদের সাথে 2-3 দিন ঘটলে নাহিদের বাবা মা এবার বিষয়টা সিরিয়াস নেন আর একজন কবিরাজের কাছে নিয়ে যান নাহিদকে। কবিরাজের কাছে নিয়ে যাবার পর কবিরাজ নাহিদকে দেখে আর সব ঘটনা শোনে। সব শুনে কবিরাজ নাহিদকে ঝাড়ফুঁক করে দিয়ে একটা তাবিজ দেন। কবিরাজের কাছে তাবিজ নিয়ে আসার পর নাহিদ তাবিজ পড়েন, কিন্তু এতে কোনো লাভ হয় না। কবিরাজের কাছ থেকে আসার পর সেদিন রাতে সেই জিনটা নাহিদের কাছে আসার বলেন, কি ভেবেছিস কবিরাজের কাছে গেলে আমাকে ছাড়াতে পারবি? পারবি না, আমি মিশে গেছি তোর রক্তে, এসব তাবিজ আমার কিচ্ছু করতে পারবে না। এই বলে সে জিনটা তার দুটো দাঁত লম্বা করে নাহিদের শরীরে একটা কামড় বসে দেন আর রক্ত খেতে থাকেন। নিজের শরীর থেকে জিনকে রক্ত খেতে দেখে প্রচণ্ড এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
নাহিদের চিৎকার শুনে ওর মা বাবা দৌড়ে ঘরে যান, আর কিছুক্ষণ পর নাহিদের জ্ঞান ফেরান। নাহিদের জ্ঞান ফেরানোর পর নাহিদ ওর মা বাবাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে নাহিদের মা বাবা চিন্তায় পড়ে যান, আর সেই রাতে নাহিদকে একা না ঘুমাতে দিয়ে ওদের সাথে ঘুমাতে বলেন। এভাবে রাত পেরিয়ে সকাল হলে নাহিদের মা বাবা নাহিদকে নিয়ে বড় একজন কবিরাজের কাছে গেলেন। সে কবিরাজের কাছে যাবার পর কবিরাজ নাহিদের সব ঘটনা শুনে উনি ওনার জিনেদের মাধ্যমে খোঁজ নিয়ে নাহিদের মা বাবাকে যা বললেন সেটা শুনে নাহিদ ও ওর বাবা মা অবাক হয়ে গেলেন। কবিরাজ বললেন, নাহিদকে কালো জাদু করা হয়েছে। ওকে কালো জাদু করেছে ওর বন্ধু। আসলে এখানে মেয়ে ঘটিত বিষয় আছে। নাহিদের বন্ধু একটা মেয়েকে পছন্দ করে, এদিকে সেই মেয়ে আবার নাহিদকে পছন্দ করে। এই নিয়ে নাহিদ ওর বন্ধুর মাঝে ঝগড়া হয়। নাহিদের বন্ধু একটা তান্ত্রিককে দিয়ে কালো জাদুর মাধ্যমে একজন জিন চালান করেন। এখন সেই জিন নাহিদের কাছে আসছে ওকে ভয় দেখিয়ে ওকে দুর্বল বানিয়ে মানসিকভাবে পাগল করে দিবে আর একসময় মেরে ফেলবে। কবিরাজের কথায় নাহিদ সহ ওর বাবা মা অবাক হয়ে যান, আর কবিরাজকে বলেন, কবিরাজ সাহেব, এখন আমার ছেলের কি হবে? আপনি কিছুটা করুন। নাহিদের বাবার কথায় কবিরাজ বলেন, আমি চেষ্টা করব একজন কালো জাদু কাটানোর, কিন্তু এতে নাহিদ পুরোপুরি সুস্থ হবে কিনা জানি না, কারণ তান্ত্রিক এমন এক কালো জাদু করেছে যা কাটানো প্রায় অসম্ভব। এই বলে কবিরাজ তার মতো করে কিছু কাজ করে দিলেন, আর নাহিদকে আরেকটা তাবিজ দিলেন। কবিরাজ তাবিজ দেওয়ার ও কিছু কাজ করে দেওয়ার পর নাহিদকে নিয়ে ওর মা বাবা বাড়িতে আসে। এই ঘটনার 3 দিনের নাহিদের সাথে কিছু ঘটে না, সব স্বাভাবিক হয়ে যায়। 3 দিন পর শুরু হয় আবারও ওই ঘটনা। ওই জিনটা নাহিদের কাছে আসে, ওকে ভয় দেখায়, আঘাত করে আর রক্ত খায়। এরকম ঘটনা আবারও ঘটায়। নাহিদের মা বাবা আরও অনেক কবিরাজের কাছে যায়, কিন্তু এতে কোনো লাভ হয় না। কোনো কবিরাজই নাহিদের চিকিৎসা করতে পারে না। এভাবে কিছুদিন চলে যাওয়ায় নাহিদ আস্তে আস্তে পাগল হয়ে যায়। ঘড়িতে তখন বিকাল 4টা। আমি ঘরে শুয়ে, তখন মা আমার ঘরে গিয়ে বলল, বাবা নিশাত, শোন না, তোর মেজো খালার বাড়ি থেকে খবর পাঠিয়েছিল তোর খালা নাকি অসুস্থ, আমাকে যেতে বলেছে। আমি তো যেতে পারলাম না, তুই গিয়ে দেখাই না বাবা। মায়ের কথা আমি বললাম, এখনই যাব নাকি কালকে যাই? তখন মা বললেন, আজকে জানা বাবা, এখন তো বিকেল, সন্ধ্যা হতে হতে চলে আসবি। মায়ের কথায় আমি আর কথা না বাড়িয়ে আয়শাকে বললাম। আয়শা খালাদের বাড়িতে গেলাম। এই বলে আমাদের সাইকেলটা হাতে নিয়ে বের হলাম। তখন দেখলাম আয়শা আমার দিকে তাকিয়ে হাসছে, কারণ আমাকে কখনো সাইকেল চালাতে দেখেনি আমার বউ আয়শা পরি। আয়শাকে হাসতে দেখে আমি বললাম, হাসো কেন? আমাকে সাইকেল চালাতে দেখোনি বুঝি? আমার কথায় আয়শা মাথা নাড়িয়ে হাসতে লাগলেন। তখন আমি সাইকেলটা নিয়ে রওনা করলাম আমার খালার বাড়ির দিকে। এভাবে সাইকেল চালিয়ে বেশ কিছুক্ষণ যাবার পর খালার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে খালাকে দেখে বললাম, খালা, বাড়িতে একটা অসুবিধার কারণে মা আসতে পারেনি, তাই আমি আসলাম। তুমি ওষুধ নিয়ম মতো খেও কেমন, আর সুস্থ হলে আসো সবাই মিলে আমাদের বাড়িতে। এই বলে আরও কিছুক্ষণ অপেক্ষা করে সন্ধ্যার আগে বাড়ির দিকে আসতে লাগলাম। আমি সাইকেল চালিয়ে আসছি, এমন সময় হঠাৎ আমার সামনে একটা ছেলে এসে ধপাস করে পড়ল আর আমার সাইকেল ধরে হাসতে লাগলো। হঠাৎ করে ছেলেটা এসে আমার সামনে পড়ায় ও সাইকেল ধরায় আমি সাইকেল থেকে পড়ে যাই। তখনই দুজন মানুষ এসে আমাকে বলেন, কিছু মনে করো না বাবা, আমাদের ছেলেটা পাগল হয়ে গেছে, তুমি ব্যথা পাওনি তো বাবা? ওনাদের কথায় আমি সাইকেলটা তুলে বললাম, আঙ্কেল, আপনার ছেলেকে তো দেখে মনে হয় না ও পাগল, দেখতে তো মাশাআল্লাহ বেশ সুন্দর। ও এরকম হলো কীভাবে? এই যে আমি মানুষটার সাথে কথা বলছি, ইনি আর কেউ না, নাহিদের বাবা মা। আর একটু আগে আমার সাইকেলের সামনে এসে পড়েছিল সে আর কেউ না, নাহিদ নিজেই। তো আমি নাহিদের বাবা মাকে নাহিদের বিষয়ে জিজ্ঞাসা করায় নাহিদের বাবা বললেন, আর বলো না বাবা, আমার ছেলেটাকে কালো জাদু করা হয়েছে, ওকে কালো জাদু করে জিন চালান করা হয়েছে। কিছুদিন আগে ভালো ছিল ছেলেটা। এই বলে নাহিদের বাবা মা কান্না করতে লাগলেন আমার সামনে। ওদের কান্না দেখে আমার অনেক খারাপ লাগছিল। ওদের কান্না দেখে আমি নাহিদের বাবাকে বললাম, আঙ্কেল, আপনাদের বাড়ি কোনটা? আমাকে আপনাদের বাড়িতে নিয়ে চলুন তো। আমার কথায় নাহিদের বাবা আমাকে নিয়ে ওনাদের বাড়িতে গেলেন। ওনাদের বাড়িতে যাবার পর আমি নাহিদের মা ও বাবাকে বললাম, আঙ্কেল, আন্টি, আমি যদি অদৃশ্য কারোর সাথে কথা বলি তাহলে ভয় পাবেন না, আর আমাকে জিজ্ঞাসা করবেন না কার সাথে কথা বলি। আমার কথায় ওরা রাজি হলে আমি আমার বউ আয়শা পরীকে ডাকলাম। আমার ডাকে আয়শা সেখানে এসে আমাকে দেখা দিলেন। আয়শা পরে আসে আমি ওকে বললাম, আয়শা, এনাদের ছেলেকে কালো জাদু করা হয়েছে, কালো জাদুর মাধ্যমে ওর কাছে কোনো জিন আসছে, দেখো তো।
আজকের পর যেন ও ওই জিনটা আর ওই ছেলে নাহিদের কাছে আর না আসে। আর আল্লাহ রহমতে নাহিদকে সুস্থ করার কোনো চিকিৎসা আছে কিনা দেখো তো। আমার কথা আয়েশা চলে গেলেন সেই জিনের কাছে যে জিনটা নাহিদের কাছে আসে ওকে পাগল বানিয়ে দিয়েছে। সেই জিনের কাছে যাবার পর আয়েশাকে বলেন আজকের পর নাহিদের ধারের কাছে যেন না আসে, ওর কাছ থেকে যেন দূরে থাকে। আয়েশাপুরীর কথায় সে জিন হাসতে হাসতে বলেন, তুই কে? তোর কথা কেন শুনবো? আমাকে চুক্তির মাধ্যমে নাহিদের কাছে পাঠানো হয়েছে। আমি ওকে পাগল বানিয়েছি, ওকে সামনে মেরে ফেলবো। সেই জিনের কথায় আয়েশা বললেন, তুই বেঁচে থাকলে তো ওকে মেরে ফেলবি, তাই না? আয়েশা কথায় জিনটা রেগে আয়েশাকে মারতে আসে, আর তখন আয়েশা জিনটাকে ধরে আঘাত করতে করতে আহত করে ফেলেন। জিনটাকে আহত করার পর আয়েশাকে বলেন, আয়েশা আমাকে না মেরে তান্ত্রিককে গিয়ে বল আমার সাথে চুক্তি ভঙ্গ করতে। কালো জাদু কাটাতে হলে আমি তো নাহিদের পিছু ছেড়ে চলে যাই। জিনটার কথা আয়েশা তখনই চলে গেলেন সেই তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের কাছে যাবার পর আয়েশা সরাসরি নাহিদের বিষয়ে তান্ত্রিককে বললেন। আয়েশা বললেন, নাহিদের ওপর থেকে সব কালো জাদু কাটিয়ে দিন, ওর সাথে যেন আর কোনো সমস্যা না হয়। আয়েশার কথায় তান্ত্রিক হাসতে হাসতে বলল, তুই আমাকে হুকুম করিস? জানিস আমি কে? তোর মতো 100টা পরীকে 1 মিনিটে বন্দি করতে পারি। আমাকে হুকুম না করে চলে যা এখান থেকে। আমি টাকার বিনিময়ে নাহিদের উপর কালো জাদু করেছি, এই কালো জাদু আমি কাটাবো না। তখন আয়েশা বললেন, শেষবারের মতো বলছি, নাহিদের উপর থেকে কালো জাদু কাটাবে কিনা? আয়েশার হুমকিতে তান্ত্রিক বলেন, আমাকে হুমকি দেয়া? দাঁড়া। এই বলে তান্ত্রিক আয়েশাকে বন্দি করতে গেলে আয়েশা তান্ত্রিককে ঠাস করে একটা থাপ্পড় মারলেন। আয়েশার থাপ্পড় খেয়ে তান্ত্রিক পড়ে গেলেন মাটিতে। তখন আয়েশা তান্ত্রিককে ধরে শূন্যে তুলে একটা আছাড় মারলেন। তখন তান্ত্রিক ব্যথায় চিৎকার করতে করতে আয়েশাকে বললেন, আয়েশা পড়ি, আমাকে আর কিছু করিস না, ঠিক আছে? আমি নাহিদের উপর থেকে কালো জাদু কাটিয়ে দিচ্ছি। এই বলে তান্ত্রিক নাহিদের উপর থেকে কালো জাদু কাটিয়ে দেন। তখন আয়েশা পড়ি ফিরে আসেন আর আমার কাছে আর আমাকে বলেন নাহিদের উপর থেকে কালো জাদু কাটানো হয়েছে। আল্লাহর রহমতে নাহিদ আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, আর যে ছেলেটাকে নাহিদকে কালো জাদু করেছে তার ক্ষতি হয়ে যাবে। কালো জাদু যে করে, যে মহাপাপ করে, তার শাস্তি দুনিয়া ও আখিরাতে 2 জায়গায় হবে। নাহিদকে নামাজ কালাম পড়তে বলবে, আল্লাহর রহমতে ও সুস্থ হবে। আমি বাড়িতে গেলাম, তুমি এসো কেমন? এই বলে আয়েশা চলে গেল। আমি নাহিদের মা বাবাকে সব ঘটনা খুলে বললাম। আমি বললাম, ওর উপর থেকে কালো জাদু কাটানো হয়েছে, এখন থেকে আল্লাহর রহমতে ও সুস্থ হয়ে উঠবে, ওকে নিয়মিত নামাজ পড়তে বলবেন। এই বলে চলে গেলাম বাড়িতে। এই ঘটনার 3 দিন পর এক রাতে আমিও আয়েশা খাবার খেয়ে ঘরে শুয়ে শুয়ে গল্প করছি। এমন সময় আমার জানি কি হলো, আমি কিরকম করতে লাগলাম। মানুষের মির্গি ব্যারাম হলে যেরকম করে সেরকম আমার এরকম দেখে আয়েশা আমাকে চেপে ধরে দোয়া পড়তে লাগলেন। এভাবে কিছুক্ষণ চলার পর আমি আবার স্বাভাবিক হলাম। তখন আয়েশা বললেন, নিশাত তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসছি। তোমার এটা স্বাভাবিক কিছু ছিল না, এটা নিশ্চয়ই কোনো কালো জাদুর প্রভাব। এই বলে আয়েশা চলে গেলেন ওই তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিকের কাছে যাবার পর তান্ত্রিক এবার আয়েশাকে দেখে হাসতে হাসতে বলল, আয়েশা পড়ি, তুই আসছিস? জানতাম আসবি। তুই আমাকে থাপ্পড় মেরেছিলি, মনে আছে? আমি 3 দিন আগে তোর থাপ্পড় খেয়ে নাহিদের উপর থেকে কালো জাদু তো কাটিয়েছে, এতে নাহিদ সুস্থ হয়ে গেছে। নাহিদ সুস্থ হলেও তোর থাপ্পড় খেয়ে রেগিয়ে তোর স্বামীর উপর কালো জাদু করেছি আমি। এখন কি করবি? তোর স্বামীকে কালো জাদু করে মারবো আমি? তুই এখন আমার কিচ্ছু করতে পারবি না, কারণ আমার সাথে থাকা 3 জন জিনকে যুদ্ধ করার জন্য তৈরি করে রেখেছি। এই বলে তান্ত্রিক ইশারা করলে 3 জন জিন এসে সেখানে দাঁড়ালেন। তখন আয়েশা রেগে তান্ত্রিককে বললেন, আমার ভালোবাসা আমি কলিজা হলো আমার স্বামী, তুই সেই স্বামীকে কালো জাদু করেছিস, আল্লাহ ছাড়া তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। এই বলে আয়েশা পরি তান্ত্রিকের সেই 3 জন জিনকে আগে ধরে আঘাত করতে করতে মেরে ফেললেন। এদিকে এই দৃশ্য দেখে তান্ত্রিক ভয়ে সেখান থেকে পালাতে গেলে আয়েশা তান্ত্রিককে ধরে তুলে এমন আছাড় মারলেন যে হাত পা ভেঙে তান্ত্রিক সেখানেই মারা গেলেন। তান্ত্রিক মারা যাবার পর আয়েশা পরি চলে আসলেন বাড়িতে। এরপর থেকে আমার সাথে আর কিছু ঘটেনি। আর ওদিকে নাহিদ আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। প্রিয় লিসেনার, কেমন লাগলো আয়েশা পরির এই গল্পটি? সবাই কমেন্ট করে জানাবেন। এরপর আয়েশা পরির বড় গল্প আসবে, অপেক্ষা করুন। এখন চলে যাচ্ছি রহস্যময় গাহিম করা অন্য একটা গল্প নিয়ে। তুমি মেডিকেলে চান্স পাওয়ার পর বুঝেছি তোমার সাথে সম্পর্ক আর বেশি দিন কন্টিনিউ করা সম্ভব না, তাও টানা 3 বছর কোনো মতো টিকে গেছে। কথাগুলো শুনে তিশা একদম চুপ হয়ে গেল।
কোনো উত্তর দিল না, শুধু নীলের কাঁধে মাথা রেখে তার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে রইল। তারা দুজন নদীর মাঝখানে জেগে থাকা একটা বড় পাথরের উপর বসে আছে। দুজনের পা পানিতে ডোবানো। নদীর জল আজ বেশ শান্ত, কোনো ঢেউ নেই। গোধূলি ফুরিয়ে সন্ধ্যা নেমে এসেছে। নদীর বুকে ধীরে ধীরে কুয়াশার চাদর জমেছে। একটু পরপর তিশা দীর্ঘশ্বাস ফেলছে। তার সে উষ্ণ শ্বাস নীলের ঘাড়ে এসে লাগছে। পরিবেশটা বড্ড ভারী। নীল আলতো করে তিশার নাক টিপে দিয়ে নীরবতা ভাঙল। কি ব্যাপার ডাক্তার ম্যাডাম? সে বিকেল থেকে চুপ করে আছেন, কোনো কথা বলছেন না কেন? তিশা এবার খুব ক্ষীণ স্বরে উত্তর দিল। উত্তর দেওয়ার মতো ভাষা আমার জানা নেই নীল। একসময় কথা দিয়েছিলাম সারা জীবন তোমার হাত ধরে থাকবো, কিন্তু দেখো তার পারছি কই। নীল আকাশের দিকে তাকালো। সন্ধ্যা তারা মিটমিট করে জ্বলছে। সেদিকে ইশারা করে নীল বলল, ওই যে সন্ধ্যা তারা দেখছো, ওই তারাটা হলাম আমি, আর তুমি হলে শুকতারা, যে কিনা শেষ রাতের আকাশে দেখা দেয়। দুজন একই আকাশে থেকেও কত দূরত্ব, তাই না? তিশা এবার বিষাদের মাঝেও খিলখিল করে হেসে উঠল। সে নীলের কাঁধ থেকে মাথা তুলে তাকালো। নীল মুগ্ধ হয়ে ওর হাসির দিকে তাকিয়ে আছে। হাসলে মেয়েটার গালে টোল পড়ে। এই টোল পড়া গালের প্রেমে পড়েই তো 5টা বছর পার করে দিল সে। তিশা হাসতে হাসতে বলল, পাগল একটা। সন্ধ্যা তারা আর শুকতারা তো একই গ্রহ, শুক্র, তাহলে দূরত্ব হলো কিভাবে? নীল বোকা সেজে বলল, ও তাই নাকি, জানতাম না তো। আবার দুজন চুপ করে রইল। চারিদিকে আধার ঘনিয়ে এসেছে। নদীর জল এখন কালো দেখাচ্ছে। তিশা আবার নীলের হাতটা শক্ত করে ধরল, যেন এই স্পর্শটুকু সে সারা জীবনের জন্য সঞ্চয় করে রাখতে চায়। তারপর ভাঙা গলায় বলল, আজকে হয়তো আমাদের শেষ দেখা, আর কখনো দেখা হবে না। সামনের মাসে আমার বিয়ে। তোমার কথা মা বাবাকে অনেক বুঝেছি, কিন্তু তারা শুনবে না। তাদের এক কথা, ডাক্তারের সাথে বাউন্ডুলের বিয়ে হতে পারে না। মা বাবাকে কষ্ট দিও না তিশা, তাদের কষ্ট দিয়ে কখনো সুখী হতে পারবে না। তিশা একটা বিষণ্ণ হাসিতে বলল, তোমাকে কি মনে হয় তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করে আমি সুখী হব? কখনোই না। যেখানে তোমার অস্তিত্ব নেই সেখানে সুখ কল্পনা করাটাই হাস্যকর। এই বলে তিশা নীলকে শক্ত করে জড়িয়ে ধরল। কতক্ষণ এভাবে ছিল জানা নেই, হয়তো কয়েক মুহূর্ত, হয়তো অনন্তকাল। তিশা নিজেকে ছড়িয়ে নিয়ে তার উষ্ণ 2 হাতের মুঠোয় নীলের মুখটা ধরে বলল, নিজের খেয়াল রাখবে, আর কখনো আমার কথা ভাববে না। মনে করবে তিশা একটা বেঈমান, যে কিনা কথা দিয়ে কথা রাখেনি। ভালো থেকো নীল, নিজের খেয়াল রেখো। এই বলে তিশার এক মুহূর্ত দেরি করল না। চোখ মুছতে মুছতে দৌড়ে চলে গেল অন্ধকারের দিকে। নীল পিছু ডাকল না, পাথরটার উপর স্থবির হয়ে বসে রইল। 5 বছরের সম্পর্কের ইতি যে এভাবে হবে তা সে কল্পনাও করেনি। নীল মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর তিশা বড়লোক বাবার আদরের মেয়ে। একসাথে দুজন পড়াশোনা শুরু করলেও তিশা আজ মেডিকেলের ছাত্রী, আর নীল সাধারণ একটা কলেজের ছাত্র। ব্যবধানটা হয়তো এখানেই রচিত হয়ে গিয়েছিল। অন্ধকারের মধ্যে একাশী নদীর পাড়ে পাথরটার উপর বসে আছে। চোখে পানি চিকচিক করছে, বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। এমন সময় কেউ একজন তার পাশে এসে বসল। নীল তিশা ফিরে এসেছে ভেবে চমকে উঠে বলল, আবার ফিরে এলেছে। এক ভারী পুরুষ কণ্ঠে জবাব দিল, যে যায় সে কখনো ফিরে আসে না। নীল ভ্রুকুচকে তার দিকে তাকালো। অন্ধকারে লোকটির চেহারে স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু তার অবয়ব বোঝা যাচ্ছে। নীল জিজ্ঞাসা করল, কে আপনি? আমার নাম রায়েদ আহমেদ। আমি জানি কেন তোমার প্রেমিকা তোমাকে ছেড়ে গেল। নীল অবাক হলো, তবুও নিচু স্বরে বলল, আমি গরিব, তাই তাদের স্ট্যাটাসের সাথে আমাদের মেলেনি। বুদ্ধিমান ছেলে, কিন্তু আজ আমি তোমায় এমন একটা কাজের অফার করব যা তোমাকে কিছুদিনের মধ্যে ওদের চেয়ে বেশি ধনী বানিয়ে দেবে। নীলের বুঝতে বাকি রইল না যে লোকটি কোনো অবৈধ কাজের অফার করছে। সে দৃঢ়ভাবে বলল, আমি কোনো অবৈধ কাজ করব না। রায়েদ হাসলেন, এটা অবৈধ না, শুধু একটা মমি এই শহর থেকে অন্য একটা শহরে নিয়ে যেতে হবে। তো আপনি নিজে নিয়ে যেতে চান, আমায় কেন বলছেন? কারণ সেখানে আমি যেতে পারবো না, কিছু নিয়ম আছে, তাই তোমাকে বলছি। টাকা আগেই তোমার পরিবারের কাছে পৌঁছে যাবে। তুমি যদি মাত্র 1 মাসের মধ্যে ধনী হও, তাহলে কিন্তু তোমার প্রেমিকা তোমারই থেকে যাবে। ভেবে দেখো। নীল ভাবল, ওনার প্রস্তাব তো মন্দ নয়। যে কোনো মূল্যে তিশাকে সে চায়। তিশাকে ছাড়া তার জীবন এমনিতে অর্থহীন। নীল রায়েদের দিকে তাকিয়ে বলল, আমি রাজি, কিন্তু কোথায় সেই জায়গা? রায়েদ উঠে দাঁড়ালেন। নীলও তার পিছু পিছু উঠে এলো। রায়েদ বলতে লাগলেন, এখান থেকে বহু দূরে, চারিদিকে সাইরাত ব্ল্যাকআউট ফরেস্ট। অঞ্চলের নাম আরকিন ভ্যালি, আর গন্তব্য হল দার শহীদ নামের এক প্রাচীন শহর। কেমন অদ্ভুত সব নাম।
যেমন অদ্ভুত তেমন ভয়ঙ্কর। একসময় সে শহর অনেক সুন্দর ছিল, কিন্তু অজানা এক গোষ্ঠী ওই শহরের উপর আক্রমণ করে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সেখানকার সাধারণ মানুষ যুদ্ধের কৌশল জানে না। সকাল থেকে রাত অবধি সেখানে শুধু মৃত্যুর মিছিল। বুড়ো বুড়ি, বাচ্চা, নারী, পুরুষ কেউ রেহাই পাচ্ছে না। তাহলে এখন উপায় কি? উপায় হলো কালো জাদুর আশ্রয় নেয়া। কালো জাদুর মাধ্যমে এই মমিকে জাগ্রত করতে হবে। মমিটি এতটাই শক্তিশালী যে জাগ্রত হলে তার সামনে কোনো শত্রু দাঁড়াতে পারবে না। একমাত্র এটাই আমাদের পথ ওই অসহায় মানুষগুলোকে বাঁচানোর। তুমি কি পারবে না এটা করতে? নীল কিছুক্ষণ ভাবল। একদিকে ঝুঁকে অন্যদিকে তিশাকে ফিরে পাওয়ার সম্ভাবনা এবং কিছু মানুষকে বাঁচানোর সুযোগ। সে জবাব দিল, হ্যাঁ পারবো। ঠিক আছে, তুমি কাল সন্ধ্যায় প্রস্তুত হয়ে এখানে এসো। বাসায় ফিরে নীল সারা রাত ভাবতে লাগলো। বাবা মাকে আসল ঘটনা বললেও তারা কিছুতেই রাজি হবে না। তাই 1 মাসের জন্য বন্ধুদের সাথে ঘুরতে যাবে বলে মিথ্যা বলে বের হলো। যদিও তারা নিষেধ করেছিলেন, কিন্তু নীল শুনল না। পরদিন সন্ধ্যায় নীল নদীর ধারে এসে দেখল রায়েদ একটা কালো গাড়িতে বসে অপেক্ষা করছেন। রায়েদ থেকে গাড়িতে তুলে নিয়ে সোজা এয়ারপোর্টে এলেন। নীলকে একটা প্রাইভেট প্লেনে তুলে দেওয়া হলো। প্রায় 6 ঘন্টা একটানা ওড়ার পর তাকে এক অচেনা জায়গায় নামিয়ে দেওয়া হলো। এয়ারপোর্ট থেকে বের হতেই আরেকটা গাড়ি এসে থামলো। ভেতর থেকে এক লোক বেরিয়ে এলো। রায়েদ নীলকে আগে সব বলে রেখেছিল। লোকটি বলল, রায়েদ স্যার, আপনাকে পাঠিয়েছেন? হ্যাঁ, ঠিক আছে, গাড়িতে উঠে বসুন। নীল কোনো কথা না বলে গাড়িতে উঠল। মনের মধ্যে অজানা ভয় দানা বাঁধছে। না জানি কোন বিপদ অপেক্ষা করছে। ঘণ্টাখানেক পাহাড়ি পথে চলার পর বিশাল এক গহীন জঙ্গলের সামনে এসে গাড়ি থামল। লোকটি নীলকে নামতে বলল। নীল গাড়ি থেকে নামতেই দেখল জঙ্গলের মুখে আরেকজন লোক দাঁড়িয়ে আছে। তার পাশে একটা প্রাচীন কারুকাজ করা কাঠের বাক্স, যেটা দেখলেই বোঝা যায় এর ভেতরে মমি আছে। বাক্সটি টেনে নেওয়ার জন্য নিচে চাকা লাগানো। গাড়িটি নীলকে নামিয়ে দিয়ে চলে গেল। বাক্স নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটি একটা বড় ব্যাগ নীলের হাতে দিয়ে বলল, এটার ভিতরে পর্যাপ্ত খাবার, শক্তিশালী টর্চ, ম্যাপ এবং প্রয়োজনীয় জিনিসপত্র আছে। তুমি এটা নিয়ে জঙ্গলের ভিতরের সরু পথ ধরে সোজা হাঁটতে থাকবে। পথিমধ্যে একটা অতির পরিত্যক্ত কুঠির পাবে, সেখানে রাতে বিশ্রাম নেবে। এই জায়গাটা এখন পর্যন্ত নিরাপদ, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর হ্যাঁ, সাবধান, ভুলে এই মমির বাক্স খুলবে না। ঠিক আছে, মনে থাকবে। লোকটি ইশারা করতে নীল সেই মমির বাক্সের সাথে লাগানো দড়ি ধরে টান দিল। সে প্রচণ্ড অবাক হলো। মমির বাক্সটা দেখতে যতটা ভারী মনে হয়েছিল, আসলে ওজনে ততটা নয়, বরং এত হালকা যে মনে হচ্ছে ভেতরে কিছুই নেই। সে জঙ্গলের মধ্যে সরু পথ দিয়ে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। কয়েক কদম যাওয়ার পর কি যেন ভেবে নীল পেছনে তাকালো, কিন্তু কি সেই লোকটা আর নেই। আশেপাশে কোথাও কেউ নেই, শুধু ঝিঝি পোকার ডাক আর বাতাসের শো শো শব্দ। নীল চমকে উঠল। এত তাড়াতাড়ি সে কোথায় গেল? আর কে ছিল সে? জনমানবহীন এই গহীন আরণ্য সে এখন সম্পূর্ণ একার সাথে এক রহস্যময় মমি। হাসপাতাল থেকে ডিউটি শেষ করে যখন তিশা গেটের বাইরে এলো, তখন বেশ রাত। সারাদিনের ক্লান্তিতে শরীরটা ভেঙে আসছে। সে গেটের পাশে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। ভাইয়ার গাড়িটা আসার কথা। ঠিক তখন একটা চকচকে কালো রঙের গাড়ি এসে ব্রেক কষল ঠিক তার পায়ের কাছে। তিশা প্রথমে ভ্রুক্ষেপ করল না, ভাবলো হয়তো কোনো রোগীর লোক এসেছে। কিন্তু আচমকাই গাড়ির দরজা খুলে গেল। ভেতর থেকে নেমে এলো এক দীর্ঘদেহী পুরুষ। লোকটির উচ্চতা সাধারণের চেয়ে অনেকটাই বেশি। পরনে কালো জ্যাকেট, চোখে মুখে কঠিন ভাব। সে সোজা তিশার সামনে এসে দাঁড়ালো। তিশা কিছু বুঝে ওঠার আগেই লোকটা তার কাছে খুব কাছে ঘেঁষে দাঁড়ালো। তিশা ভয় পেয়ে এক পা পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার আগে অনুভব করলো কোমরের কাছে শক্ত ধাতব কিছু একটা ঠেকানো হয়েছে। ভিড়ের মধ্যে কেউ বুঝতেই পারল না যে তিশার পাঁজরে একটা পিস্তল তাক করা আছে। লোকটি খুব নিচু শীতল করা গলায় ফিসফিস করে বলল, কোনো শব্দ করবি না, চুপচাপ আমার সাথে আমার গাড়িতে ওঠ। যদি একটু চালাকি করার চেষ্টা করিস, তবে এই ভিড়ের মধ্যেই তোর লাশ পড়ে থাকবে। লোকটির ভঙ্গি এতই পেশাদার এবং ঠান্ডা যে তিশা নড়ার সাহস পেল না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কি আপনি আমার কাছে কি চান? তিশার গলা দিয়ে কোনো রকমে শব্দ বের হলো, তোকে আমাদের দরকার, কথা বাড়াস না, ওর গাড়িতে। তিশা কিংকর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তখনই গাড়ির ভেতর থেকে আরেকজন লোক দ্রুত বেরিয়ে এসে তিশাকে এক প্রকার ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল। তিশা চিৎকার করতে চাইল, কিন্তু গাড়িতে ওঠার সাথে সাথেই ভেতর থেকে আরও দুজন তার হাত পা চেপে ধরল।
একজন তার নাকের উপর কড়া কেমিক্যাল মেশানো একটা রুমাল চেপে ধরল। তিশা ছটফট করলো কয়েক সেকেন্ড, তারপর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো, অন্ধকার গ্রাস করলো তাকে। যখন তিশার জ্ঞান ফিরল তখন মাথার ভেতরটা দপদপ করছে। চোখ মেলে দেখলো সে একটা স্যাঁতস্যাঁতে ঘরে শুয়ে আছে। ঘরটা দেখতে অনেকটা জেলখানার সেলের মতো, লোহার শিক দিয়ে ঘেরা। বাইরে একজন দারোয়ান বন্দুক কাঁধে পাহারা দিচ্ছে। তিশা ধর্মর করে উঠে বসলো। আবছা আলোয় দেখলো ঘরের এক কোণে আরো কয়েকজন মেয়ে গুটিসুটি মেরে বসে আছে। তাদের মধ্যে একজনকে দেখে তিশা চমকে উঠল। সিমরান, তুই? সিমরান তিশার ব্যাচমেট, মেডিকেলে একসাথে পড়ে। সিমরানের পাশে বসে আছে রাজীব, যে কিনা সিমরানের বয়ফ্রেন্ড এবং তাদের সহপাঠী। তাদের দুজনেরই চোখেরই আতঙ্কের ছাপ। সিমরান তিশাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তিশা, তুইও? তুই এখানে এলি কিভাবে? তিশা নিজের কপাল চেপে ধরে বলল, হাসপাতালের সামনে থেকে আমাকে তুলে এনেছে। কিন্তু তোরা এখানে কেন? রাজীব বলল, আমাদেরও ঠিক একই কায়দায় কিডন্যাপ করা হয়েছে তিশা। আমরা কিছুতেই বুঝতে পারছি না এরা কারা বা আমাদের দিয়ে কি করাতে চায়। তাদের কথার মাঝখানে জেলের গেট খোলার শব্দ হলো। ভারী বুট পায়ে একজন লোক ভেতরে ঢুকে কর্কশ গলায় বলল, গল্প করার সময় শেষ, উঠ সবাই, যাওয়ার সময় হয়েছে। তিশা সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করল, কোথায় যাব আমরা? আমাদের কেন আটকে রেখেছেন? লোকটি কোনো উত্তর না দিয়ে ইশারা করল। সাথে সাথে আরও কয়েকজন পাহারাদার এসে তিশা, সিমরান, রাজীব সহ বাকিদের হাত পিছে মোড়া করে বাঁধতে শুরু করলো। তাদের ধাক্কা দিতে দিতে বাইরে নিয়ে আসা হলো। বাইরে এসে তিশা বুঝতে পারল তারা এক বিশাল পরিত্যক্ত সেনা ঘাঁটিতে আছে। চারপাশ জনমানবহীন, দূরে জং ধরা কিছু পুরনো ট্যাঙ্কার পড়ে আছে। রানের উপর দাঁড়িয়ে আছে একটা বিশাল কার্গো বিমান। বিমানের ইঞ্জিন চালু, বিকট শব্দ হচ্ছে। তাদের জোর করে সেই বিমানের দিকে নিয়ে যাওয়া হলো। তিশা শরীরের সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, টানা হেঁচড়া করলো, কিন্তু শক্তিশালী লোকগুলোর সাথে সে পেরে উঠল না। তাদের বস্তার মতো করে বিমানের ভেতরে ছুঁড়ে ফেলা হলো। বিমানের ভেতরটা বেশ অন্ধকার। দরজা বন্ধ হওয়ার পর এক গুমোট পরিবেশ তৈরি হলো। সামনের কেবিন থেকে একজন মাঝবয়সী লোক বেরিয়ে এলো। তার পরনে সামরিক পোশাকের মতো কিছু একটা, কিন্তু কোনো দেশের ব্যাজ নেই। লোকটি সবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোমাদের গন্তব্য দার শহীর। সেখানে আমাদের অনেক সৈনিক আহত অবস্থায় আছে। সেই শহরে চিকিৎসা করার মতো কোনো ডাক্তার বেঁচে নেই, তাই তোমাদের নিয়ে যাওয়া হচ্ছে। দার শহীদ নামটা শুনে তিশার বুকের ভেতরটা কেঁপে উঠল। নামটা যেমন অদ্ভুত, আবার অপরিচিত। লোকটি বলতে থাকলো, তোমাদের কাজ হবে শুধু আহতদের সুস্থ করা। যুদ্ধ শেষে তোমাদের প্রচুর টাকা দেয়া হবে, যা তোমরা কল্পনাও করতে পারবা না কেউ। তিশা চিৎকার করে বলল, প্লিজ আমাদেরকে ছেড়ে দিন, আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই, আমাদেরকে বাড়ি যেতে দিন। সিমরান আরও রাজীবও সায় দিল, কিন্তু লোকটি এবার পকেট থেকে একটা পিস্তল বের করে তিশার দিকে তাক করল। তারপর তার চোখের দৃষ্টিতে কোনো দয়া নেই। চুপ করে বসে থাক, একদম টু শব্দটাও করবি না। যদি বেশি বাড়াবাড়ি করিস তবে তোদের জ্যান্ত এই বিমান থেকে নিচে ফেলে দেব। ডাক্তার ছাড়াও যুদ্ধ চলে, কিন্তু লাশ দিয়ে চলে না। লোকটির ধমকে বিমানের ভেতরে পিন পতন নীরবতা নেমে এলো। ভয়ে কেউ আর একটি কথা বলল না। তিশা জানলার ছোট কাজ দিয়ে বাইরের মেঘের দিকে তাকিয়ে রইল। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে জানে না এই দারশহীর কোথায় বা সেখানে তার জন্য কি ভয়াবহতা অপেক্ষা করছে। অদ্ভুতভাবে মৃত্যুর এই মুখোমুখি দাঁড়িয়ে তার শুধু বারবার নীলের কথা মনে পড়তে লাগলো। নীল সে রহস্যময় মমির বাক্সটা টেনে নিয়ে সাইরাত ব্ল্যাকআউট ফরেস্টের গহীন পথ ধরে হাঁটছে। বিকেলের আলো নিভে গিয়ে বনের ভেতরে এক ঘন অন্ধকার নেমে এসেছে। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে শুধু বাক্সটার চাকার ঘরঘর শব্দ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হাঁটতে হাঁটতে নীলের পা ব্যথা হয়ে গেছে। ঠিক তখনই তার নজরে পড়ল দূরে একটি টিমটিমে আলো জ্বলছে। কাছে গিয়ে নীল দেখল বনের মাঝখানে একলা দাঁড়িয়ে আছে একটি জর্ণজীর্ণ কুঠুরি। বাইরে একটা হ্যারিকেন জ্বলছে, যার আলোয় কুঠুরিটাকে আরও ভৌতিক মনে হচ্ছে। নীল সাবধানে দরজায় ধাক্কা দিতেই ক্যাচ ক্যাচ শব্দ করে সেটা খুলে গেল। ভেতর কেউ নেই। একপাশে একটা পুরনো কাঠের চৌকি পাতা আর ঘরের কোণে মাকড়সার জাল। নীল বুঝল এটাই সেই কুঠুরি যার কথা বলা হয়েছিল। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে নীল মমির বাক্সটা ঘরের এক কোণে রাখল। এত বড় একটা বনের মধ্যে সে একা সাথে 1000 বছরের পুরনো এক লাশ। ভাবতেই তার গা ছমছম করে উঠল। তবু পেটের খিদে সামলানোর দায় ব্যাগ থেকে শুকনো খাবার বের করে খেয়ে নিল। তারপর কৌতূহলবশত সে মমির বাক্সটার সামনে গিয়ে দাঁড়ালো।
কফিনের গায়ে অদ্ভুত সব লতাপাতার মিশরীয় ভাষায় হাইরোগ্লিফিক্স আঁকা। নীল হাত দিয়ে আলতো করে স্পর্শ করলো লেখাগুলোর মানে সে কিছুতেই বুঝতে পারল না, কিন্তু কাঠটা অস্বাভাবিক রকমের ঠান্ডা। ক্লান্ত শরীরটা চৌকির উপর এলেই দিল নীল। চোখের পাতা ভারী হয়ে আসছে। ঠিক যখনই তন্দ্রাচ্ছন্ন ভাবটা এসেছে তখনই মনে হলো কেউ যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকল, নীল। নীল ধর্মর করে উঠে বসল। তার বুকের ভেতরের ধাপ ধাপ করছে। হঠাৎ সে খেয়াল করলো পুরো ঘরটা এক অদ্ভুত নীলচে আলোয় ভরে গেছে। আলোর উৎস খুঁজতে গিয়ে তার চোখ আটকে গেল কোনায় রাখা সেই মমির কফিনে। কফিনের ঢাকনার নিচে থেকে তীব্র আলো ঠিকরে বের হচ্ছে, যেন ভেতরে কিছু একটা বাইরে বেরিয়ে আসার জন্য ছটফট করছে। নীলের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ঢোক গেল কিন্তু নড়তে পারল না। ভয়ে তার হাত পা অবশ্যই আসছে। ঠিক সেই মুহূর্তেই দপ করে আলোটা নিভে গেল। ঘরটা আবার আগের মতোই অন্ধকারে ডুবে গেল। নীল কাঁপা কাঁপা হাতে টর্চটা জ্বালালো। আলো ফেলে দেখল সব স্বাভাবিক। কফিনটা ওভাবেই পড়ে আছে। নীল সাহস করে কাছে যাওয়ার চেষ্টা করলো কিন্তু পারল না। অজানা এক আতঙ্ক তাকে ঘিরে ধরল। হাতে ঘড়ি নেই, সময় কতটা জানার উপায় নেই। বাকি রাতটুকু সে আর চোখের পাতা এক করতে পারল না। ঠায় বসে রইল চৌকির ওপরে। সকাল হতেই নীল দেরি না করে আবার হাঁটতে শুরু করলো। ভোরের আলোয় জঙ্গলটা কিছুটা কম ভয়ঙ্কর লাগছে, কিন্তু বেশিক্ষণ হাঁটতে হলো না। কিছু দূর যেতেই সে দেখল বনের মধ্যে বেশ কিছু তাঁবু টাঙানো, যেন সামরিক ক্যাম্প। কয়েকজন অস্ত্রধারী সৈনিক তাকে দেখতে পেয়ে বন্দুক তাক করে দাঁড়াতে বলল, থামো। কে তুমি? নীল থমকে দাঁড়ালো। ভয়ে হাত দুটো উপরে তুলল। সৈনিকদের একজন দ্রুত তাঁবুর ভেতরে চলে গেল। এরপরই তাঁবুর পর্দা সরিয়ে হাসি মুখে বেরিয়ে এলেন রায়েদ আহমেদ। তাকে দেখে নীলের ধরে প্রাণের ফিরে এলো। রায়েদ এগিয়ে এসে নীলের কাঁধে ভারী হাত রেখে বললেন, সাব্বাস বেটা, আমি জানতাম তুমি পারবে। একেই জঙ্গল পার হওয়া চারটেখানি কথা নয়, এসো ভেতরে এসো। নীলকে নিয়ে রায়াত একটা বড় তাঁবুর ভেতরে ঢুকলেন। সেখানে আধুনিক সব আসবাবপত্র। নীলকে একটা চেয়ারে বসে রায়াদের ইশারা করতে একজন সৈনিক একটা সামরিক পোশাক কিনে নীলের সামনে রাখল। রায়াত বললেন, দেরি করো না, এটা পরে নাও। নীল অবাক হয়ে বলল, কিন্তু স্যার আমি তো কোনো যুদ্ধ জানি না, আমাকে কেন সৈনিকের পোশাক পরতে হবে? রায়েদ মুচকে এসে বললেন, তোমাকে যুদ্ধ করতে হবে না নীল, তুমি শুধু আমাদের অস্ত্র শস্ত্র সরঞ্জাম বহনে সাহায্য করবে। আসল কাজ তো হবে আজ রাতে। আজ রাতে? রায়েদের চোখ দুটো চকচক করে উঠল। তিনি অদ্ভুত এক পৈশাচিক আনন্দ নিয়ে বললেন, হ্যাঁ, আজ রাতে। আজ অমাবস্যা। আজই সেই রাত যখন কালো জাদুর সমাধান হবে। 1000 বছরের ঘুম ভেঙে আজ জাগ্রত হবে মমি সালকারুস, আর আমরা হব সেই জাগ্রত মমির প্রথম যাত্রী। কথাটা শেষ করে রায়াত অট্টহাসিতে ফেটে পড়লেন। সে হাসি তার তাঁবুর বাইরে জঙ্গলের নিস্তব্ধতা ক্ষণক্ষণ করে দিল। নীল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তার মনে হলো সে এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। অনিচ্ছা সত্ত্বেও নীলকে সেই সৈনিকের পোশাকটা গায়ে চড়াতে হলো। আয়নায় নিজের দিকে তাকিয়ে সে বুঝতে পারল বেশ বাজেভাবে ফেঁসে গেছে সে। পালানোর কোনো পথ খোলা নেই। পোশাকটা ঠিকঠাক করে সে ধীর পায়ে রায়াদের সামনে এসে দাঁড়ালো। নীলের চোখে মুখে ক্ষোভ আর ভয়। সে রায়াতকে সরাসরি জিজ্ঞাসা করল, আপনি তো বলেছিলেন শুধু মমিটা পৌঁছে দিলে আমার কাজ শেষ, তাহলে এখন এই পোশাক, এই প্রস্তুতি কেন? রায়েদ একটা সিগারেট ধরাচ্ছিলেন। তিনি আয়েশ করে ধোয়া ছেড়ে হেসে বললেন, আরে বোকা ছেলে, তোমাকে 1 মাসের সময় কি এমনি এমনি দিয়েছে? এতগুলো টাকা কমাতে হলে একটু তো খাটতে হবে। আমাদের সাথে থাকো, কাজ করো, আখেরে তোমারই লাভ। নীল কোনো উত্তর দিল না, চুপ করে বসে রইল। তাঁবুর বাইরে সৈনিকরা তখন ব্যস্ত হাতে ভারী সব অস্ত্র শস্ত্র প্রস্তুত করছে। বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। নীল কৌতূহল চাপতে না পেরে আবার প্রশ্ন করল, আচ্ছা, একটা বিষয় বুঝলাম না। মৃত মানুষ তো কখনো জ্যান্ত হয় না, তাহলে 1000 বছরের এই মমি জাগ্রত হবে কি করে? এটা কি আদৌ সম্ভব? নীলের কথা শুনে রায়াত অট্টহাসিতে ফেটে পড়লেন। হাসি থামিয়ে তিনি নীলের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, সাধারণ নিয়মের মৃত মানুষ বাঁচে না ঠিক, কিন্তু আমরা তো ওকে সাধারণ নিয়মে বাঁচাবো না। কালো জাদুর মাধ্যমে নরক থেকে এক শক্তিশালী পিশাচ বা অতৃপ্ত আত্মাকে এই মমি শরীরে প্রবেশ করানো হবে। এই মমিটা হবে সেই পিশাচের আধার। এটা আমাদের যুদ্ধে জয়ী হওয়া গোপন এবং অন্যতম কৌশল, যা আজ পর্যন্ত কেউ প্রয়োগ করার সাহস পায়নি। নীলের চোখ বড় বড় হয়ে গেল। সে অবিশ্বাসের সুরে বলল, এভাবে কি সম্ভব? কেন সম্ভব না? বিজ্ঞান যেখানে শেষ সেখান থেকে কালো জাদু শুরু। শুধু নিজের চোখেই দেখে যাও।
কিছুক্ষণের মধ্যেই সব প্রস্তুতি শেষ হলো। সৈনিকরা অস্ত্রশস্ত্র নিয়ে খোলা জিপ আর ট্রাকগুলোতে উঠে পড়ল। রাইদ ইশারা করতে একজন সৈনিক নীলকে জোরে এক করে একটা গাড়িতে তুলে নিল। কনভয় চলতে শুরু করলো। জঙ্গলে আঁকাবাঁকা পথ পেরিয়ে গাড়িগুলো যখন শহরের সীমানায় ঢুকলো, তখন দুপুর গড়িয়ে বিকেল। শহরের নাম দার শহীর। একসময় যে শহরটা অসম্ভব সুন্দর আর জাঁকজমকপূর্ণ ছিল, তা এর ধ্বংসাবশেষ দেখলেই বোঝা যায়। রাস্তার দুই পাশে বড় বড় অট্টালিকাগুলো এখন কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। কোথাও ছাদে ধসে পড়েছে, কোথাও দেয়াল জুড়ে আগুনের কালচে দাগ। রাস্তায় জমাট বাঁধা রক্তের ছাপ আর বাতাসে পচা লাশের গন্ধ। চারিদিকে খা খা করছে, জনমানবের কোনো চিহ্ন নেই, যেন এক ভুতুরে নগরী। হঠাৎ গাড়ির সামনে রাস্তার ধারে ধ্বংসস্তূপের উপর এক বৃদ্ধকে বসে থাকতে দেখা গেল। জরাজীর্ণ পোশাক, চামড়া কুঁচকে যাওয়া বৃদ্ধটি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন, চোখে মুখে রাজ্যের ক্লান্তি আর দৃষ্টান্তর ছাপ। গাড়িটার তার কাছাকাছি আসতেই সামনের সিটে বসা এক সৈনিক নির্দ্বিধায় তার দিকে বন্দুক তাক করল। বিকট শব্দে একটা গুলি ছিটকে গেল। নীল কিছু বুঝে ওঠার আগেই দেখল বৃদ্ধের মাথাটা এফুর ওফুর হয়ে গেল, রক্তে ভেসে গেল সবটা। নিথুর দেহটা ঢলে পড়ল মাটিতে। নীল আতঙ্কে চিৎকার করে উঠল। এ কি করলেন? উনি তো নিরস্ত্র ছিলেন, একটা বৃদ্ধ মানুষকে কেন মারলেন? ঠিক তখনই পাশের সিট থেকে আরেক সৈনিক নীলের মাথায় শক্ত বন্দুকের নল ঠেকিয়ে কর্কশ গলায় বলল, চুপ, একদম চুপ করে থাক। আর একটা কথা বলে তোকে এভাবে রাস্তায় ফেলে যাব। নীল ভয় কুকড়ে গেল। কনভয়েটা এবার শহরের ভেতর দিয়ে একটা লোকালয় বা গ্রামের মতো এলাকায় ঢুকলো। গাড়িগুলোর শব্দ শুনে ঘরবাড়ি ছেড়ে মানুষজন ভয়ে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে পালাতে লাগলো। তাদের দেখে মনে হলো তারা সাধারণ গ্রামবাসী। ঠিক তখনই শুরু হলো এক নারকীয় তাণ্ডব। রায়দের নির্দেশে প্রত্যেক সৈনিক এলোপাতারি গুলি ছুটতে শুরু করলো। ঘরবাড়ি, দোকানপাট, মানুষ যার সামনে পড়ছে সব ঝাঁঝরা করে দেয়া হচ্ছে। চোখের সামনে নীল দেখল কেউ দৌড়াতে গিয়েও গুলি খেয়ে পড়ে যাচ্ছে। কোনো মা তার সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেই লুটিয়ে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকাটা লাশের স্তূপে পরিণত হলো। মানুষের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। নীল আর সহ্য করতে পারল না। তার দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। সে কাঁপা কাঁপা গলায় পাশের সৈনিককে জিজ্ঞাসা করল, কেন এই নিরাপদ মানুষগুলোকে কেন হত্যা করলেন আপনারা? এদের কি দোষ ছিল? সৈনিকটি নির্বিকার ভঙ্গিতে ম্যাগাজিন লোড করতে করতে বলল, এদের দেখে মাসুম মনে হচ্ছে। এরা আর এদের গোষ্ঠী লোকের আগে আমাদের বহু মানুষকে হত্যা করেছে, তাই এটা শোধ। সৈনিকের কথাটা নীলের কানে পৌঁছালো ঠিকই, কিন্তু বিশ্বাস হলো না। যাদের সে পালাতে দেখল তাদের চোখে ছিল শুধু বাঁচার আকুতি, খুনিদের হিংস্রতা নয়। নীল বুঝতে পারল সে এক ভয়ানক নরপিশাচের দলের সাথে জড়িয়ে পড়েছে, যেখানে মানুষের কোনো স্থান নেই। তিশা, সিমরান আর রাজীবকে ধাক্কা দিতে দিতে একটা বিশাল হলঘরের মতো জায়গায় নিয়ে আসা হলো। জায়গাটা আসলে একটা পুরনো হাসপাতাল, তবে এখন তার জৌলুস কিছুই নেই। চারিদিকে শুধু ভাঙাচোরা আসবাবপত্র, ওষুধের কৌটো, গন্ধের সাথে মিশে আছে রক্তের ভ্যাপসা গন্ধ। মেঝে সহ সব জায়গায় অসংখ্য আহত সৈনিক শুয়ে আছে। কারোর হাতে নেই, কারোর পা উড়ে গেছে, কেউ যন্ত্রণায় বিকট শব্দে কাতরাচ্ছে। একজন ভারী চেহারা লোক তাদের সামনে এসে দাঁড়ালো। হাতে একটা লাঠি এসে সৈনিকদের দিকে ইশারা করে বলল, তোমাদের কাজ হলো এদের চিকিৎসা করা, যত দ্রুত সম্ভব এদের সুস্থ করে তোলো। রক্ত আর কাটা ছেঁড়া দেখে সিমরান ভয় পিছিয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় প্রতিবাদ করল, আমার মেয়ে মানুষ হয়ে পরপুরুষের চিকিৎসা করতে পারবো না, আমাদের ছেড়ে দিন। কথাটা শেষ হতে না হতেই লোকটি প্রচণ্ড রাগে সিমরানের দিকে তেড়ে এলো। লাঠিটা মেঝেতে ঠুকে চিৎকার করে বলল, ডাক্তার হয়েছিস কি বসে বসে টাকা কামানোর জন্য? আর এখানে কোনো বাছ বিচার চলবে না। যেটা বলা হয়েছে চুপচাপ সেটা কর, নয়তো এখানে পুঁতে ফেলবো। সিমরান ভয়ে কেঁদে ফেলার উপক্রম হলো। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে তিশা দ্রুত সিমরানের কাঁধে হাত রাখল, চোখের ইশারায় তাকে শান্ত হতে বলল। লোকগুলো সেখান থেকে সরে যেতে তিশা ফিসফিস করে বলল, সিমরান প্লিজ চুপ করো, দেখছিস না ওরা কতটা হিংস্র? আমরা এখানে বাজেভাবে ফেসে গেছি, এখন পালানোর কোনো উপায় নেই। আপাতত যান বাঁচাতে চাইলে মুখ বুঝে সব সহ্য করতে হবে, আমাদের বেঁচে থাকাটা জরুরি। এদিকে জঙ্গলের সেই ক্যাম্পে নীল একটা কাঠের গুঁড়ির উপর চুপচাপ বসে আছে। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। ক্যাম্পের পরিবেশটা আজ বড্ড ভারী। রায়েদ আহমেদ হাতে একটা মদের বোতল নিয়ে টলতে টলতে নীলের পাশে এসে বসল। বোতলের ছিপে খুলতেই মদের উৎকট গন্ধে নীলের নাড়ি ভুড়ি উল্টে আসার জোগাড়। সে কোনো মতে হাত দিয়ে নাক চেপে ধরল। নীলের এই অবস্থা দেখে রায়াত কুৎসিত একটা হাসিতে বলল,
পুরুষ মানুষের মদের গন্ধ সহ্য করা উচিত হে যুবক, জানো কেন? কারণ এই তরল আগুন পেটে পড়লে মানুষ সব ব্যথা বেদনা ভুলে যায়, বিবেকের দংশন আর থাকে না। নেবে নাকি এক ঢোক? নীল ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলল, না। সাধু পুরুষ। রায়েত বিদ্রুপের হাসি হাসল। কিছুক্ষণ পর রায়েত উঠে দাঁড়ালো, ক্যাম্পের বিস্তর 4-5 জন সৈনিককে ডাকলো। তারা ধরাধরি করে সে মমের বাক্সটা নিয়ে জঙ্গলেও আরও গহীনের দিকে রওনা দিল। নীলকে বলা হলো ক্যাম্পে অপেক্ষা করতে। নীল অসহায়ভাবে তাকিয়ে দেখল তারা অন্ধকারের মধ্যে মিলে যাচ্ছে। রায়দার তার সঙ্গীরা মমিটাকে নিয়ে জঙ্গলের গভীরে লোকচক্ষুর অন্তরালে এক প্রাচীন পাথরের বেদির উপর রাখল। জায়গাটা এমনিতেও গা ছমছমে, তার উপর চারপাশের মশালগুলোর আলো আধারিতে এক ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। বেদির চারপাশে আগে থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় 5টি কম বয়সী মেয়েকে বসে রাখা হয়েছে, তাদের চোখে মুখে মৃত্যু ভয়। রায় দিকে গিয়ে মমির বাক্সের ঢাকনাটা সরালো, কিন্তু অদ্ভুত ব্যাপার, কফিনের ভিতরে কোনো মমির বুকের কাছে রাখা আছে একটা জরাজীর্ণ প্রাচীন বই। রায় অতি সাবধানে বইটা হাতে তুলে নিল। বইটা খুলতে চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। রায়েত অদ্ভুত এক ভাষায় কর্কশ কণ্ঠে মন্ত্র পড়তে শুরু করলো। মন্ত্র উচ্চারণের সাথে সাথে জঙ্গলে শো শো করে বাতাস বইতে শুরু করলো। গাছের পাতাগুলো পাগলের মতো নড়তে লাগলো। কিছুক্ষণ মন্ত্র পড়ার পর রায় ইশারা করতে একজন সৈনিক একটা মেয়েকে টেনে হিঁচড়ে মমির কফিনের কাছে নিয়ে এলো। মেয়েটি বাঁচার জন্য ছটফট করছিল, কিন্তু সৈনিকটি নির্দয়ভাবে তার গলায় ধারালো ছুরি চালিয়ে দিল। ফিনকিতে রক্ততপ্ত ছিটকে পড়ল কফিনের ভেতরে। এভাবে এক একে 5টি মেয়েকেই নির্মমভাবে বলি দেওয়া হলো। পঞ্চম মেয়েটি রক্ত পড়ার সাথে সাথে কফিনের ভেতর থেকে প্রচণ্ড তীব্র নীলচে আলো বিচ্ছুরিত হতে শুরু করলো। সে আলো এতটাই তীব্র যে মশালের আলো তার কাছে ম্লান হয়ে গেল। রায় উন্মাদের মতো মন্ত্র পড়ে যাচ্ছে। হঠাৎ দেখা গেল আকাশ ভেদ করে কালো ধোঁয়ার মতো অশরীর ছায়ারা নিচে নেমে আসছে। সেই ছায়াগুলো পাক খেতে খেতে একে একে মমির শরীরের ভেতর প্রবেশ করতে লাগলো। মরা মানুষ বা মমিটা যেন সেই কালো শক্তি শুষে নিচ্ছে। এক পৈশাচিক শক্তিতে পুরো জঙ্গল কেঁপে উঠল। সেই তীব্র নীল আলো আর কালো ছায়ার খেলা থামতেই এক হাড়হিম করা অদৃশ্য দেখা গেল। কফিনের ভেতর থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো 1000 বছরের পুরনো মমি। তার সারা শরীর জরাজীর্ণ সাদা ফিতে দিয়ে শক্ত করে পেঁচানো, মুখের অর্ধেকটা ঢাকা আর বাকি অর্ধেকটা উন্মুক্ত। সেখানে পছন্দরা মাংস আর হাড় দেখা যাচ্ছে। মুখের এক পাশ যেন কোনো বন্য পশু খুবলে খেয়েছে। বিভৎস আর ভয়ঙ্কর সে চেহারা। তার কোটরের ভেতর দুটো চোখ দাও দাও করে জ্বলছে আগুনের মতো লাল হয়ে। রাইত এবং তার সঙ্গীরা ভয় এবং শ্রদ্ধায় কাঁপতে কাঁপতে তার সামনে হাঁটু গেড়ে বসল। জঙ্গলের বাতাস তখনও ভারী, যেন প্রকৃতির শ্বাস বন্ধ হয়ে আছে। গম্ভীর এক কণ্ঠে মমি সালকারুস কথা বলে উঠল। তার কণ্ঠস্বরে যেন পাতালপুরের প্রতিধ্বনি, তোরা আমায় অন্তত ঘুমের দেশ থেকে মুক্ত করেছিস, তোদের প্রতি আমি প্রসন্ন। বল কি চাস তোরা, আমি তোদের সব ইচ্ছা পূরণ করব। রায় মাথা তুলে সাহসে বুক বাঁধল। তার চোখে ক্ষমতার লোভ চকচক করছে। আমাদের একটা ইচ্ছা, আমরা এই আরিকান ভ্যালি এবং তার আশেপাশের পুরো এলাকা দখল করতে চাই। এখানে আমার নিজেদের সাম্রাজ্য গড়ে তুলব, যেখানে আপনার আর আমাদের রাজত্ব চলবে। সার্কারুস আর জ্বলন্ত লাল চোখ দুটো একবার চারপাশ বুলে নিল, তারপর পৈশাচিক হাসি হেসে বলল, খুব তাড়াতাড়ি তোদের সেই ইচ্ছা পূর্ণ হবে। এই বলে সে ধীরে কিন্তু ভারী পদক্ষেপে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠছে। এদিকে ক্যাম্পে নীল একা বসে আছে। তার চারপাশে 2-3 জন সৈনিক পাহারায়। হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেঙে গুলির আওয়াজ ভেসে এলো। নীল চমকে পেছনে তাকাতেই দেখল ক্যাম্পের দিকে লক্ষ্য করে এলোপাতারে গুলি চালাতে লাগলো 2-3 জন অচেনা লোক ছুটে এসেছে। হয়তো তারা কোনো বিদ্রোহী গ্রুপ বা বেঁচে যাওয়া গ্রামবাসী। চোখের পলকে নীলের পাহারায় থাকা 2 জন সৈনিক গুলি খেয়ে লুটিয়ে পড়ল। নীল বুঝল এখানে থাকা মানেই নিশ্চিত মৃত্যু। সে জীবন বাঁচাতে দৌড় দিল, কিন্তু শেষ রক্ষা হলো না। একটা তপ্ত বুলেট এসে লাগলো তার পিঠে, আরেকটা ঠিক হাঁটুর নিচে। যন্ত্রণায় কুকিয়ে উঠে সে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। রক্তে ভিজে যাচ্ছে মাটি। ঝাপসা চোখে দেখল আক্রমণকারীরা তার দিকে এগিয়ে আসছে তাকে শেষ করে দেওয়ার জন্য। নীল যখন চোখ বুজে মৃত্যুর প্রহর গুনছিল, ঠিক তখনই এক বিশাল ছায়া তার উপর এসে পড়ল। চোখ মেলে দেখল সেই ভয়ঙ্কর মমি সার্কারুস তার সামনে ঢালের মতো দাঁড়িয়ে আছে।
আক্রমণকারীরা সার্কারুসকে দেখে ভড়কে গেল না, আরও ক্ষিপ্ত হয়ে তার দিকে গুলি চালাতে লাগলো। কিন্তু অবাক কাণ্ড, বুলেটগুলো তার শরীরে আঘাত করছে ঠিকই, কিন্তু কোনো ক্ষতি করতে পারছে না, যেন ধুলোবালির মতো ঝরে পড়ছে। সার্কারুস বিরক্ত হয়ে গর্জে উঠলেও সে চোখের পলকে এক আক্রমণকারীর সামনে গিয়ে তার বুকের ভিতরে হাত ঢুকিয়ে দিল। কোনো বাধা ছাড়াই হাড় মাংস ভেদ করে এক টানে তার কলিজাটা শরীর থেকে বের করে আনলো। লোকটি চিৎকার করার সুযোগও পেল না। বাকি দুজনের একজন ভয়ে কাঁপতে কাঁপতে গুলি চালাচ্ছিল। সার্কারুস তাকে এক হাতে শূন্যে তুলে ধরল, তারপর পাশের একটা মোটা গাছের গুড়ির সাথে সজোরে আছাড় মারল। লোকটার মাথা থেতলে রক্ত বেরোতে লাগলো। শেষজন এসব দেখে দৌড়ে পালানোর চেষ্টা করল। সার্কারুস হাসল, তার হাতটা বাড়ি দিল আর অবিশ্বাস্যভাবে সে হাত সাপের মতো লম্বা হয়ে দৌড়াতে থাকা লোকটির পা চেপে ধরল। তারপর তাকে টেনে কাছে এনে দু হাতে দুপা ধরে এক টানে শরীরটাকে চিরে দুভাগ করে ফেলল। রক্ত আর নাড়ি ভরিকে জঙ্গলে ভেসে গেল। রাইদ এবং বাকিরা যখন ঘটনাস্থলে পৌঁছালো তখন সব শান্ত। সার্কারুস দাঁড়িয়ে আছে লাশের স্তূপের মাঝে। রাইদ দৌড়ে নীলের কাছে এলো। নীলের অবস্থা খুব একটা ভালো না, শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গেছে। জ্ঞান নেই বললেই চলে, তবে শ্বাস চলছে ক্ষীণভাবে। তাড়াতাড়ি ওকে গাড়িতে তোলে। তারপর রাইদ চিৎকার করে হুকুম দিল, হাসপাতালে নিয়ে চলো, ওকে মরতে দেওয়া যাবে না, আমাদের অনেক কাজের সাক্ষী। নীলকে ধরাধরি করে একটা জিপে তোলা হলো। গাড়িটা দ্রুত গতিতে সেই পরিত্যক্ত হাসপাতালের দিকে ছুটল, যেখানে হয়তো তিশা অপেক্ষা করছে তার ভাগ্যের এক নির্মম পরিহাস দেখার জন্য। হাসপাতালটার ভাঙাচোরা দেয়াল আর সাথে সাথে মেঝের মাঝে কিছু প্রাণের সঞ্চার হয়েছে। তিশা, সিমরান আর রাজীবের আপ্রাণ চেষ্টায় বেশ কয়েকজন সৈনিক মোটামুটি সুস্থ উঠেছে, তবে পরিবেশটা এখনও অসহনীয়। চারিদিকে রক্তের দাগ, পচা গন্ধ আর ওষুধের গন্ধ মিলেমিশে একাকার। রাতে তাদের জন্য যে খাবার দেওয়া হয়েছে তা দেখে সিমরানের গা গুলি উঠল। বাসি রুটি আর ডাল, তা পচা গন্ধে ভরা। সে প্লেটটা ঠেলে দিয়ে বলল, এই পচা গন্ধের মধ্যে বসে এই খাবার মুখে দেব কি করে? বমি আসছে আমার। রাজীব দীর্ঘশ্বাস ফেলে বলল, খেয়ে নাও সিমরান, জানি কষ্ট হচ্ছে, কিন্তু না খেলে শরীর দুর্বল হয়ে যাবে, তখন আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ব। এই নরকে টিকে থাকতে হলে গায়ের জোরটা দরকার। সিমরান চোখ মুছে বলল, জানি না কবে মুক্তি পাবো এখান থেকে, আদৌ কি কোনো দিন বাড়ি ফিরতে পারবো? তিশা চুপচাপ তার প্লেটের দিকে তাকিয়েছিল। সিমরানের কথায় সে মুখ তুলে বলল, মুক্তি এমনি এমনি মিলবে না রে, ওরা আমাদের স্বেচ্ছায় যেতে দেবে বলে মনে হয় না। আমাদের পালানো ছাড়া কোনো গতি নেই, সুযোগ খুঁজছি আমি। কোনো মতে খাওয়া শেষ করে ওরা মেঝের এক কোনায় কম্বল পেতে শুয়ে পড়ল। ক্লান্তিতে সিমরান আর রাজীবের চোখ বুজে এলেও তিশার চোখে ঘুম নেই। অজানা এক আশঙ্কায় বুকটা দুরু দুরু করছে। বাড়ির কথা মনে পড়তেই চোখের কোণ ভিজে উঠল। বাবা মা কেমন আছেন কে জানে। আর নীল, আজ বারবার নীলের কথা মনে পড়ছে। ছেলেটা কোথায় আছে, কেমন আছে ভেবে বুকটা মোচড় দিয়ে উঠল। হঠাৎ হাসপাতালের বাইরে গাড়ির চাকার কর্কশ শব্দ আর শোরগোল শোনা গেল। তিশা ধর্মর করে উঠে বসলো। পাহারায় থাকা সৈনিকরা দৌড়ে বাইরে গেল। একটু পরে একজন এসে হাঁক দিল, ডাক্তাররা কোথায়, জলদি ইমার্জেন্সি কেস। তিশা, সিমরান আর রাজীব দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এলো। আবছালোয় দেখলো একটা জিপ থেকে রক্তাক্ত একজনকে ধরাধরি করে নামানো হচ্ছে। লোকটার সারা শরীর রক্তে ভেজা। রাজীব দ্রুত এগিয়ে গেল রোগীর অবস্থা দেখতে। কাছে গিয়ে রোগীর মুখের দিকে তাকাতে রাজীব চমকে উঠল। তার হাত পা যেন অবশ হয়ে গেল মুহূর্তের জন্য। সে অস্ফুট স্বরে চিৎকার করে উঠল, তিশা জলদি দেখ কাকে এনেছে। তিশা দৌড়ে এলো। স্ট্রেচারে শোয়া মানুষটার মুখের দিকে তাকিয়েই তার পৃথিবীটা দুলে উঠল। নীলা। তিশার গলা চিরে আর্তনাদ বেরিয়ে এলো। সে ঝাঁপিয়ে পড়ল নীলের বুকের উপরে। নীল, নীল তুমি চোখ খোলো, এই কি অবস্থা তোমার, তুমি এখানে কিভাবে? তিশা কান্নায় ভেঙে পড়ল। তার সেই সাজানো গোছানো প্রেমিক আজই ধ্বংসস্তূপের সাথে পাঞ্জা লড়ছে। সিমরান তিশাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করল। তিশা শান্ত হ, এখন কান্নাকাটি করে সময় নষ্ট করার উপায় না, ওকে বাঁচাতে হবে। রাজীব দ্রুত নীলের পালস চেক করে বলল, তিশা প্লিজ নিজেকে সামলা, হয়তো আমাদের মধ্যে কোনো বিপদে পড়েও এখানে এসছে। পালস খুব দুর্বল, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, এখন অপারেশন করতে হবে, চিন্তা করিস না, হায়াত থাকলে ওর কিচ্ছু হবে না, আমি আর তুই মিলে ওকে বাঁচাই। তারা দ্রুত নীলকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। রায়ের তার দলবলার জাগ্রত মমি সার্কারুসকে নিয়ে আরও বড় ধ্বংসযজ্ঞের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। মমিটা যেন সাক্ষাৎ মৃত্যুদূত। তার সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে কারণ নেই। পুরো ক্যাম্প এখন প্রায় ফাঁকা। পাহাড়ে আছে হাতে গোনা কয়েকজন।
ক্যাম্পের এক কোনায় দাঁড়িয়ে ছিল আরাফ। সে এখানকার নিয়মিত সৈনিক নয়, তাকেও গ্রাম থেকে জোরপূর্বক ধরে এনে সৈনিকরা পোশাক পরানো হয়েছে। তার চোখের সামনেই তার পরিবারকে হত্যা করেছে রায়েদের লোকেরা। প্রতিশোধের আগুন তার বুকে জ্বলছে। সে মনে মনে বলল, এটাই সুযোগ, যা করার এখনই করতে হবে। আরব সেই রাতে মমি জাগ্রত করার সময় লুকিয়ে সব দেখেছিল। সে জানে এই শয়তানি শক্তির উৎস কোথায়। সে নিঃশব্দে জঙ্গলের ভেতরে সেই বেদির দিকে দৌড় দিল। বেদির ওপর তখনও সে অভিশপ্ত কালো জাদুর বইটা পড়ে আছে। বইটা হাতে নিয়ে আরব বিড়বিড় করে বলল, অনেক গণহত্যা হয়েছে, আর না, এবার সব শেষ করবো আমি। রায়ের তোর শয়তানি রাজত্ব আর বেশিক্ষণ থাকবে না। বিনা দোষে আর কোনো মানুষ মরবে না। পরের দিন বিকেলে ম্লান আলো জানলার ফাঁক গলে হাসপাতালের মেঝেতে এসে পড়েছে। নীলের চোখের পাতা কাঁপল। ধীরে ধীরে চোখ মেলতে সে দেখল তার শিওরের কাছে বসে আছে তিশা। প্রথমে মনে হলো এটা কোনো স্বপ্ন বা মৃত্যুর পরের জগৎ, কিন্তু তিশার হাতের উষ্ণ স্পর্শ তাকে বাস্তবে ফিরে আনলো। তিশা নীলের কপাল আলতো করে হাত বুলিয়ে দিল। তার চোখে উদ্বেগ আর স্বস্তির অদ্ভুত মিশ্রণ। নরম গলে জিজ্ঞাসা করল, এখন কেমন লাগছে নীল? নীল ধরপড় করে ওঠার চেষ্টা করলো, কিন্তু শরীরের ব্যথায় কুঁকড়ে গেল। সে বিস্ময় ভরা চোখে তাকিয়ে বলল, তিশা, তুমি তুমি এখানে কিভাবে? আমি কি স্বপ্ন দেখছি? তিশা নীলের মুখে আঙ্গুল রেখে বলল, এখন কোনো কথা নয়, এসব পরে ভাবা যাবে। আগে তুমি সুস্থ হয়ে ওঠো। তিশা পরম মমতায় নীলের সেবা করতে লাগলো, যেন এই ধ্বংসস্তূপের মাঝে নীলই তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। অন্যদিকে আরাব একা পালিয়ে বেড়াচ্ছে। গতরাতে রায়েদের বাহিনী আর সেই পৈশাচিক মমি সালকারুস অগণিত মানুষকে হত্যা করেছে। আরব সে বিভীষিকা নিজের চোখে দেখেছে তার হাতে সে কালো জাদুর বইটা, যেটা সে চুরি করে এনেছে। একটা নির্জন গুহার মতো জায়গায় এসে আরাফ থামল। জায়গাটা নিরাপদ মনে হচ্ছে। সে হাঁপাতে হাঁপাতে বইটা খুলল। মিশরীয় ভাষায় লেখা প্রাচীন লিপিগুলো সে কিছুটা বুঝতে পারছে, কারণ তার দাদা তাকে ছোটবেলায় এই ভাষা শিখিয়েছিলেন। বইটা পড়ে সে জানতে পারল মমিটা যত মানুষ হত্যা করেছে তাদের আত্মা শুষে নিয়ে সে তত বেশি শক্তিশালী হচ্ছে। সাধারণ অস্ত্র দিয়ে তাকে আটকানো অসম্ভব। পাতার পর পাতা উল্টে আরাফ একটা সমাধান খুঁজে পেল। সেখানে লেখা, পৈশাচিক আত্মাকে বশান্ত হলে 3 জন পবিত্র মনের মানুষকে একসাথে রাখতে হবে। তারা মন্ত্র পাঠ করে মমির ভিতর থেকে সে অশুভ শক্তিকে কিছুক্ষণের জন্য বের করে আনবে। ঠিক সেই মুহূর্তেই মমির দেহকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিতে হবে। আরাফ হতাশায় মাথায় হাত দিল। 3 জন? আমি তো একা। আর বাকি 2 জন কোথায় পাবো এই মৃত্যুপুরীতে? তাছাড়া মমি পর্যন্ত পৌঁছাতে হলে আগে রায়াত আর তার বিশাল বাহিনীকে পরাস্ত করতে হবে। রায়াত নিশ্চয়ই এতক্ষণ বই চুরির কথা জেনে গেছে এবং তাকে অন্য হয়ে খুঁজছে। এখন একটি উপায়, পালিয়ে বেড়ানো এবং বিশ্বস্ত মানুষ খুঁজে নিজের দল ভারী করা। এদিকে রায়াত তার ক্যাম্পে বসে আছে। ক্ষমতার দম্ভে তার চোখ মুখ চকচক করছে, কিন্তু মমি সালকারুস কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তার লাল চোখ দুটো ধিকি ধিকি জ্বলছে। সে রায়েদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, রায়েদ, তোর দলের মধ্যে এই বিশ্বাসঘাতক লুকিয়ে আছে। আরফ একা নয়, আরও অনেকে তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। রায়েদ চমকে উঠল, কি বলছো? সালকারুস হিসহিস করে বলল, দেরি করিস না, সবাইকে মারা শুরু কর, কারণ সবাই মিলে তোর সাথে বিশ্বাসঘাতকতা করবে। এই শহরের ক্ষমতা শুধু তুই চাস না, তোর সৈনিকরাও চায়। রায়েদ কিছুক্ষণ ভাবল, মমির কথা তো মিথ্যে হতে পারে না। ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয়। সে বলল, কেন করবে তারা এমন? আমি তো তাদের সব দিচ্ছি। মানুষের লোভের কোনো শেষ নেই। বিশ্বাস করিস না কাউকে। হাসপাতাল থেকে সব শুরু কর, ওখানে ষড়যন্ত্রের বীজ বোনা হচ্ছে। রায়েদ সিদ্ধান্ত নিয়ে নিল। সে তার অনুগত বাহিনীকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিল। কিন্তু ক্যাম্পের এক কোনায় পাহারায় থাকা এক তরুণ সৈনিক সব শুনে ফেলল। এই সৈনিকটি মনে প্রাণে রায়েদকে ঘৃণা করে, কিন্তু ভয় কিছু বলতে পারে না। সে লুকিয়ে পকেট থেকে ফোনটা বের করে হাসপাতালে কল দিল। হাসপাতালের রাজীব ফোনটা রিসিভ করতেই উপাস থেকে ফিসফিস করে ভেসে এলো সতর্কবাণী, ডাক্তার সাহেব পালান, রায়েদ বাহিনী আপনাদের সবাইকে মারার জন্য আসছে। মমি হুকুম দিয়েছে হাসপাতাল থেকে গণহত্যা শুরু করবে, সময় খুব কম, জলদি পালান। রাজীবের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। সে দৌড়ে তিশার নীলের কাছে গেল। তার চোখে মুখে আতঙ্ক। সর্বনাশ হয়েছে, ওরা আসছে আমাদের মারতে, এখনই পালাতে হবে। হাসপাতালের পাহাড়ে থাকা সে সৈনিকটি হাঁপাতে হাঁপাতে ভেতরে এসে বলল, আপনারা আর এক মুহূর্ত দেরি করবেন না, জলদি পালান। রায়েদের বাহিনী যে কোনো সময় এখানে পৌঁছে যাবে, ওরা কাউকে জ্যান্ত রাখবে না। নীল শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে কোনো মতো উঠে দাঁড়ালো। তার মুখটা ব্যথায় কুঁচকে আছে, কিন্তু চোখে দৃঢ় প্রতিজ্ঞা।
সে বলল, আমাদের এখনই এখান থেকে বের হতে হবে, নয়তো আমরা সবাই মারা পড়ব। তিশা উদ্বিগ্ন হয়ে নীলের হাত ধরল। কিন্তু নীল, তুমি তো অসুস্থ, হাঁটতে পারবে? নীল তিশার দিকে তাকিয়ে ম্লান হাসল। কোনো সমস্যা নেই, তুমি তো আছো আমার পাশে, পড়ে যেতে দেবো না জানি। রাজীব, সিমরান, তিশা, নীল চারজন মিলে পেছনের দরজা দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। বাইরে তখন গুমোট অন্ধকার, চারিদিকে দুর্ভেদ্য জঙ্গল, আর সামনেই বয়ে চলেছে বিশাল এক খরস্রোতা নদী। তাদের পালানোর একমাত্র পথ এই নদী। সেই সৈনিকটি তাদের একটি ছোট নৌকার কাছে নিয়ে এলো। সে বলল, এই নদী পার হয়ে তোমরা ওপারে চলে যাও। ওপারে একটা সাধারণ গ্রাম আছে, ওখানে তোমরা নিরাপদ থাকবে। আমি বাকি নৌকাগুলো ধ্বংস করে দিচ্ছি যাতে ওরা সহজে তোমাদের পিছু নিতে না পারে। ওরা আর এক মুহূর্ত দেরি করল না। চারজন মিলে নৌকায় উঠে পড়ল। নীল আর রাজীব দুজনে মিলে বইটা হাতে নিল। নীলের শরীর খুব খারাপ লাগছে, প্রতিটি টানে পিঠের ক্ষতে টান পড়েছে। তবু সে দাঁতে দাঁত চেপে নৌকা চালাতে লাগলো। নদীর মাঝপথে আসতেই দূর থেকে গুলির আওয়াজ শোনা গেল। তিশা পেছনে তাকিয়ে ভয়ার্ত স্বরে বলল, ওরা মনে এসে পড়েছে, তাড়াতাড়ি করো। তারা প্রাণপণে বইটা চালালো। স্রোতের বিপরীতে যুদ্ধ করে অবশেষে নৌকাটি নদীর ওপারে ভিড়ল। ওরা গ্রামে পা রাখতেই গ্রামের লোকজন তাদের ঘিরে ধরল। সবার হাতে পুরনো আমলের বন্দুকার দেশি অস্ত্র। গ্রামবাসীদের চোখে সন্দেহ আর আক্রোশ। তারা হয়তো এদের রায়দের চোর ভেবেছে। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে এগিয়ে এলো আরাফ। সে চিৎকার করে বলল, সবাই অস্ত্র নামাও, ওদের ছেড়ে দাও, ওরা শত্রু নয়, ওরা আমাদের মতোই বিপদে পড়ে পালিয়ে এসেছে। আরাফের কথায় সবাই সরে দাঁড়ালো। তিশা দেখল নীলের ব্যান্ডেজ ভিজে রক্ত চুয়ে পড়ছে। সে দ্রুত আরাফকে বলল, ভাইয়া প্লিজ আমাদের একটু থাকার ব্যবস্থা করে দিন, ওর অবস্থা খুব খারাপ, এখনই বিশ্রাম আর চিকিৎসার দরকার। আরাফ মাথা নেড়ে তাদের নিয়ে একটা জরাজীর্ণ মাটির ভেতরে বাড়ির ভেতরে ঢুকলো। ঘরের এক কোনায় একটা আলমারি সরিয়ে ফেলতেই গোপন একটা দরজা বেরিয়ে এলো। সেখান দিয়ে তারা মাটির নিচে একটা সুড়ঙ্গে প্রবেশ করলো। নিচে একটা ছোট্ট বাংকার, সেখানে একটা বিছানা আর চিকিৎসার কিছু সাধারণ সরঞ্জাম রাখা আছে। আরাফ আর রাজীব ধরাধরি করে নীলাকে বিছানায় শুয়ে দিল। তিশা দ্রুত নীলের ক্ষত পরিষ্কার করে নতুন করে ব্যান্ডেজ করে দিল। নীলের মুখটা একটু শান্ত দেখালো। রাজীব একটা চেয়ারে বসে দীর্ঘশ্বাস ফেলল। এরা কারা? কেন এমন নির্বিচারে গণহত্যা চালাচ্ছে? আরাফ গম্ভীর মুখে বলল, এর হলো একটা আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী। এদের আসল উদ্দেশ্য এই আরকান ভ্যালি আর তার আশেপাশের খনিজ সম্পদে ভরা এলাকা দখল করা। সাধারণ সৈনিক আর অস্ত্র দিয়ে সুবিধা করতে পারছিল না, তাই তারা এই নিষিদ্ধ কালো জাদুর আশ্রয় নিয়েছে। কিন্তু ওরা জানে না ওরা কি ভয়ঙ্কর আগুন নিয়ে খেলছে। এই মমিকে নিয়ন্ত্রণ করা ওদের সাধ্যর বাইরে। আমাদের ওকে থামাতে হবে, নয়তো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিছানায় শুয়ে নীল দুর্বল স্বরে জিজ্ঞাসা করলো, কিন্তু কিভাবে থামাবো ওকে? আরাফ তার ঝোলা থেকে সেই প্রাচীন বইটা বের করে বলল, সব বলে দেব। বইটাতে এর উপায় লেখা আছে, তবে আগেই তোমাকে পুরোপুরি সুস্থ হতে হবে, কারণ এই লড়াইয়ে আমাদের প্রত্যেককে দরকার। ওদিকে রায়দের ক্যাম্পে মমি সালকারুস আগের চেয়েও ভয়ানক রূপ ধারণ করেছে। তার শরীর থেকে এখন অনবরত ঘন কালো ধোঁয়া বেরোচ্ছে। সে বিষাক্ত ধোঁয়া যার স্পর্শে আসছে তার শরীর মুহূর্তের মধ্যে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। রায়দও এখন তার প্রভুর এই রূপ দেখে ভয় কাঁপছে, কিন্তু পিছু হটার আর কোনো পথ নেই। বাংকারের ভিতরে টিমটিম করে একটা লণ্ঠন জ্বলছে। আরাফ খুব মনোযোগ দিয়ে তিশা আর সিমরানকে সেই প্রাচীন মিশরীয় মন্ত্রগুলো শিখিয়ে দিল। উচ্চারণে কোনো ভুল হওয়া চলবে না। ওদের পরিকল্পনা চূড়ান্ত হলো আরাফ, সিমরান আর তিশা মিলে ত্রিভুজাকারে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করে মমি সালকারুসকে একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে আটকে ফেলবে। মন্ত্রের শক্তিতে মমির ভিতরের পৈশাচিক আত্মা দুর্বল হয়ে পড়বে। ঠিক সেই সুযোগে নীল আর রাজীব পেট্রোল ঢেলে মমির শরীর জ্বালিয়ে দেবে। শেষে এই অভিশপ্ত বইটা আগুনে পুড়িয়ে দিলেই সব শেষ। নীল ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, এটা কি সত্যি কাজ করবে আরাফ? যদি কোনো ভুল হয়? আরাফ দৃঢ় গলায় জবাব দিল, অবশ্যই কাজ করবে। এই বইয়ের একটাই একমাত্র পথ হিসেবে লেখা আছে, আমাদের হাতে আর কোনো বিকল্প নেই। রাজীব চিন্তিত মুখে বলল, কিন্তু রায়েদ আর তার বাহিনী? মমিকে ধ্বংস করার আগেই তো ওরা আমাদের শেষ করে দেবে। আগে রায়েদকে সরাতে হবে। আরাফ মাথা নেড়ে বলল, সেটা আমি দেখছি। তোমরা এখন খাবার খেয়ে একটু বিশ্রাম নাও। শরীর আর মন দুটোই তাজা থাকা দরকার। আমি একটু বাইরে থেকে আসছি, গ্রামের লোকেদের সাথে কথা বলে দেখি। আরাফ বেরিয়ে যেতেই ঘরের পরিবেশটা একটু শান্ত হলো। তিশা ধীর পায়ে এসে নীলের পাশে বিছানায় বসলো। নীলের চুলে আঙ্গুল বুলিয়ে দিতে দিতে নরম গলায় বলল,
এখন কেমন লাগছে তোমার? নীল তিশার চোখের দিকে তাকিয়ে হাসলো। অনেক ভালো। তুমি পাশে থাকলে আমার আর কিচ্ছু লাগে না, সব ব্যথা উবে যাবে। তিশা নীলের কথায় মুচকে আসলো ঠিকই, কিন্তু তার চোখের কোণে পানি চিকচিক করছে। সে ধরা গলায় বলল, কিন্তু নীল, তোমার এই তিশা তো ভালো মানুষ না, সে আস্ত একটা স্বার্থপর। দেখো, তোমার চেয়ে ভালো অপশন পেয়ে তোমাকে ছেড়ে যেতে চেয়েছিল। আমি কথা দিয়েও কথা রাখিনি। নীল আলতো করে তিশার মুখে হাত রেখে তাকে থামিয়ে দিল। চুপ করো তো, এতে তোমার কোনো দোষ নেই তিশা। আমি জানি তুমি ইচ্ছা করে কিছু করনি, তুমি পরিস্থিতির শিকার ছিলে। মা বাবা চাপে পড়ে হয়তো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলে, ওসব নিয়ে এখন ভেবো না। তিশার কোনো কথা বলল না, শুধু নীলের গালে নিজের গাল ঠেকিয়ে চুপ করে রইল। নীল এক হাতে তিশার চুলে বিলি কেটে দিতে লাগলো। ভালোবাসার এই মুহূর্তটুকু যেন পৃথিবীর সমস্ত কোলাহল থেকে তাদের আলাদা করে দিল। কিছুক্ষণ পর তিশা উঠে বসলো। সিমরান এসে তিশার কাঁধে হাত রাখলো। সে বলল, তিশা, আমি জানি তুই নীল ভাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবি না। আমার মনে হয় তোর নীল ভাইকে বিয়ে করা উচিত। তোর বাবা মা যতই জোর করুক, তুই আর ওদিকে ফিরে তাকাস না, নিজের সুখটা দেখ। রাজীব সাইদে বলল, হ্যাঁ তিশা, সিমরান একদম ঠিক বলেছে। একবার সত্যিকারের ভালোবাসা হারিয়ে ফেললে জীবনে আর কখনোই সুখী হতে পারবি না। টাকা পয়সা, স্ট্যাটাস, এসব দিয়ে সুখ কেনা যায় না। তিশা কোনো উত্তর দিল না, শুধু নীলের দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিতে ছিল এক অকথিত প্রতিশ্রুতি। এদিকে রায়েদের ক্যাম্পে চলছে এক ভিন্ন নাটক। মমি সালকারুসের আদেশে রায়েদ একে একে তার সাথে সাথে থাকা সব বিশ্বাসী সৈনিককে হত্যা করেছে। ক্যাম্প জুড়ে এখন শুধু লাশের স্তূপ। রায়েদ রক্তমাখা হাতে মমির সামনে এসে দাঁড়ালো। তার চোখে মুখে উন্মাদনা। সব শেষ, বিশ্বাসঘাতকরা আর কোনো সম্ভাবনা নেই। এবার কি করব? এই পুরো এলাকা এখন আমাদের দিক দখলে। মমি সালকারুস স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল। সে দূরের গ্রামের দিকে আঙুল তুলে বলল, ওই যে গ্রাম দেখছিস, ওখানে আরাফ নামের একজন আছে। সে আমার ধ্বংসের ষড়যন্ত্র করছে। তাকে শেষ করতে হবে, আর সবাইকে আমার পায়ের সামনে নত করতে হবে। রায়েদ উৎসুক হয়ে বলল, তাহলে দেরি কেন, চলুন এখনই ওই গ্রাম জ্বালিয়ে দিই। রায়েদ পা বাড়াতেই মমি সালকারুস হঠাৎ তার সামনে এসে পথ আটকে দাঁড়ালো। চোখের পলকে সে রায়েদের গলা শক্ত করে চেপে ধরল। রায়েদ ছটফট করতে লাগলো, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সালকারুস তাকে এক ধাতেই শূন্যে তুলে ধরল। তার লাল চোখ দুটো রায়েদের চোখের দিকে স্থির হলো। তোর কাজ শেষ রায়েদ। তোর মতো লোভী আর বিশ্বাসঘাতকের আর কোনো প্রয়োজন নেই আমার। তোর আত্মাটা বেশ নোংরা, ওটা খেতে ভালো লাগবে। এই বলে সালকারুস রায়েদের মুখের কাছে নিজের মুখ নিয়ে এলো। রায়েদের শরীরের ভেতর থেকে ধোয়ার মতো একটা অবয়ব বেরিয়ে মমির মুখের ভেতরে ঢুকতে লাগলো। মমির শরীর থেকে বের হওয়া কালো ধোঁয়া রায়েদের শরীরে ঢুকতে তাকে ভেতর থেকে পুড়িয়ে দিল। কিছুক্ষণ ছটফট করার পর রায়েদ নিথর হয়ে গেল। সালকারুস তাকে মাটির উপরে ছুঁড়ে মারল। রায়েদের শুকনো দেহটা পড়ে রইল, আর মমি সালকারুস বাতাসের সাথে মিশে অদৃশ্য হয়ে গেল। তার গন্তব্য এখন একটাই, আরাফ এবং তার সঙ্গীরা। ভোরের আলো ফুটতে আরাফ দেখল রায়েদের ক্যাম্পে জনমানবহীন, শুধু ছড়িয়ে ছিটে আছে লাশের স্তূপ। রায়েদের দলের কেউ আর বেঁচে নেই। মমি সালকারুস নিজের হাতেই সবাইকে শেষ করেছে। এটা আরাফের দলের জন্য একদিক থেকে ভালোই হলো, প্রতিপক্ষ এখন শুধু একজন, সে মমি। কিন্তু সে একজনই হাজার সৈন্যর সমান। সকালবেলা গ্রামের মাঝখানে খোলা জায়গায় গ্রামবাসীদের জড়ো করল আরাফ। সবার চোখে মুখে আতঙ্ক। আরাফ সবাইকে সাহস দেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই বাতাসের গতিপথ বদলে গেল। আকাশ কালো করে এক অশুভ ছায়া নেমে এলো গ্রামের উপরে। ধুলোর ঝড় তুলে ঠিক তাদের সামনে এসে দাঁড়ালো মমি সালকারুস। তার উপস্থিতি যেন মৃত্যু ঘোষণা করেছে। গ্রামবাসীরা ভয়ে চিৎকার করে এদিক ওদিক পালাতে শুরু করলো। আরাফ বিন্দুমাত্র বিচলিত না হয়ে সালকারুসের মুখোমুখি রুখে দাঁড়ালো। সালকারুস তার জ্বলন্ত লাল চোখে আরাফের দিকে তাকিয়ে হুঙ্কার ছাড়ল, মূর্খ মানব, এখনো সময় আছে। আমার পায়ে লুটিয়ে পড়, আমার দাসত্ব মেনে নে, হয়তো প্রাণটা বেঁচে যাবে। আরাফ দৃঢ় কণ্ঠে জবাব দিল, এটা কখনোই সম্ভব হবে না। আমরা স্বাধীন মানুষ, কোনো পিশাচের দাসত্ব করার জন্য জন্মাইনি। সালকারুস অট্টহাসিতে ফেটে পড়ল। সে হাসিতে চারপাশের গাছপালা পর্যন্ত কেঁপে উঠল। তাহলে মরতে প্রস্তুত হ। বলতে বলতে মমির শরীর থেকে গলগল করে বিষাক্ত কালো ধোঁয়া বের হতে শুরু করলো। সেই ধোঁয়া সাপের মতো এক এক দিকে ছড়িয়ে পড়তে লাগলো। গ্রামে যে মানুষ বা প্রাণী এই ধোঁয়ার সংস্পর্শে এলো, মুহূর্তের মধ্যে তাদের শরীর শুকিয়ে কাঠ হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। দেরি না করে আরাফ চিৎকার করে সেই প্রাচীন মিশরীয় মন্ত্র পড়তে শুরু করলো। মন্ত্রের প্রথম শব্দ উচ্চারিত হতেই সালকারুস চমকে উঠল।
সে যেন এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেল। তার কালো ধোঁয়ার গতি কমে এলো। ঠিক পরিকল্পনা মতো তিশার সিমরান আড়াল থেকে বেরিয়ে এলো। তারা দুজন আর আরাফ মিলে মমিকে মাঝখানে রেখে ত্রিভুজাকৃতি বা পিরামিডের মতো করে 3 কোণায় দাঁড়ালো। তিনজনে একই সুরে উচ্চস্বরে সে পবিত্র মন্ত্র পাঠ করতে লাগলো। বাতাসে মন্ত্রের ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। সালকারুস যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। সে বারবার কালো জাদুর শক্তি দিয়ে আরাফদের আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু মন্ত্রের প্রভাবে তৈরি হওয়া এক অদৃশ্য সুরক্ষা বলই তাকে প্রতিহিত করে দিল। তার শক্তি দ্রুত নিঃশেষ হয়ে আসছিল। হঠাৎ আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল। মেঘের বুক চিরে এক তীব্র আলোর ঝলকানি দেখা দিল। মমের শরীর দুমড়ে মুচড়ে যেতে লাগলো, আর তার ভেতর থেকে লাল রঙের বীভৎস সব ছায়া ও পিশাচ আত্মা আর্তনাদ করতে করতে বেরিয়ে আসতে লাগলো। মন্ত্রের টানে তারা আর মমির শরীরে থাকতে পারছিল না। এই সুযোগ আরাফ ইশারা করতে নীল আর রাজীব দৌড় এলো। তারা আগে থেকে প্রস্তুত ছিল দুর্বল হয়ে পড়া মমিটাকে তারা দুজনে মিলে পাজাকুলা করে ধরল। মমিটা তখনও গঙ্গাচ্ছে। তারা প্রাণপণে দৌড়ে মমিটাকে টেনে নিয়ে গেল গ্রামের এক প্রান্তে, যেখানে আগে থেকে দাও দাও করে আগুন জ্বলছিল। আরাফ, তিশার, সিমরান মন্ত্র পড়তে পড়তে তাদের পিছু পিছু গেল। নীল আর রাজীব সর্বশক্তি দিয়ে সালকারুসকে সে আগুনের কুণ্ডলিতে ছুঁড়ে ফেলে দিল। আগুনের স্পর্শ পেতেই মমিটা বিকট এক চিৎকার করে উঠল, যা মানুষের কানে সহ্য করার মতো নয়। মনে হলো হাজার হাজার আত্মা একসাথে কেঁদে উঠল। আগুনের লিলিহান শিখা মমিটাকে গ্রাস করে নিল। আকাশের কালো মেঘ কেটে গেল। লাল রঙের পিশাচ আত্মাগুলো ধোয়ার মতো মিলে গেল শূন্যে। মুহূর্তের মধ্যে গ্রামের পরিবেশ শান্ত হয়ে এলো। রোদ উঠে ঝকঝক করছে। আরাফ আগুনের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে গ্রামবাসীদের উদ্দেশ্যে ঘোষণা করল, আজ থেকে তোমরা মুক্ত। এই অভিশাপ শেষ হয়েছে। পুরো শহর আর গ্রাম জুড়ে এক অদ্ভুত মিশ্র অনুভূতি ছড়িয়ে পড়ল। একদিকে মুক্তির আনন্দ, অন্যদিকে স্বজন হারানো শোক। তবে অন্ধকারের রাজত্ব শেষ হয়েছে, এটাই বড় কথা। বেশ কিছুদিন কেটে গেল। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। আরাফ, নীলা, তিশা, সিমরান আর রাজীবকে তাদের দেশে ফেরানোর সব ব্যবস্থা করে দিল। এয়ারপোর্টে বিদায় বেলায় সবার চোখে জল। আরাফকে জড়িয়ে ধরে নীলা বলল, তোমাকে ধন্যবাদ বন্ধু, জীবন বাঁচানোর জন্য। আরাফ আসলো, ভালো থেকো তোমরা। তারা বিমানে উঠে বসলো। ফেলে এলো এক দুঃস্বপ্নের স্মৃতি। দেশে ফিরে আবার সেই পরিচিত পরিবেশ। বিকেলবেলা নীলা আর তিশা সেই নদীর ধারের বড় পাথরটার উপরে বসে আছে, যেখানে তাদের বিচ্ছেদের কথা হয়েছিল। দুজনের পা পানিতে ডুবানো। নীল শক্ত করে তিশার হাত ধরে আছে, যেন আর কখনোই ছাড়বে না। তিশা নীলের কাঁধে মাথা রেখে বলল, জানো নীল, এমন একটা সময় যে আবার আমাদের জীবনে আসবে, আমরা বেঁচে ফিরবো, তা আমি কখনোই ভাবিনি। আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। নীল তিশার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, কখনোই না, সারা জীবন একসাথে থাকবো। তারা দুজন নিশ্চিন্তে মনে বসে রইল, নদীর শান্ত জলের দিকে তাকিয়ে। কিন্তু তারা খেয়াল করল না বা দেখল না, দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে এক অস্পষ্ট অবয়ব। অন্ধকারের সে ছায়া এখনো পুরোপুরি কাটেনি। সে অবয়বটির চোখ থেকে এখনো বিচ্ছুরিত হচ্ছে এক রহস্যময় লাল আলো, যেন নতুন কোনো গল্পের অপেক্ষায়। প্রিয় লিসেনার, কেমন লাগলো লেখক শিহাবের লেখা শেষের এই গল্পটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আয়েশাপুরীর বড় গল্প নিয়ে। আসসালামু আলাইকুম। শেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।